মক্কা চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। এটা তো এখন টক অফ দা ওয়ার্ল্ড, টক অফ দা কান্ট্রি নয়। এবং সেই জায়গায় অবশ্যই বাংলাদেশ জড়িয়ে রয়েছে। বাংলাদেশ সরকার পক্ষ থেকে যতটুকু জানা যাচ্ছে যে তারা এই চুক্তিতে যাচ্ছে, জোটভুক্ত হচ্ছে সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তান এখন পর্যন্ত যারা চুক্তিতে স্বাক্ষর করেছে। আমার প্রশ্ন প্রথমেই হচ্ছে যে কেন বাংলাদেশ এই জোটে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে? লাভ ক্ষতিটা কি, অথবা ক্ষতি বা ঝুঁকির যে বিষয়টি রয়েছে সেটি বিবেচনা করা হচ্ছে কিনা? এখানে বোধহয় বলা উচিত যে বাংলাদেশ সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা যোগ দিবে। তারা বলছে তারা এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে, হুম। তার মানে তাদের একটা ইচ্ছা আছে যে যোগ দেওয়ার, কিন্তু তারা এখন যেটাকে বলে টেস্টিং দ্য ওয়াটার, দেখছে যে বাতাস কোন দিকে মানে বইছে, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় যে এই সরকারের একটা আম, চিন্তাধারা আছে যে এখানে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব একটা জোটে, সেখানে বাংলাদেশকে যদি আমন্ত্রণ জানানো হয় তাহলে তারা গর্বিত বোধ করছে, যেন এটা একটা গর্বের বিষয় যে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। এবং আচ্ছা। আপনি দেখেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এই আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানের নেতৃত্বের জন্য, অর্থাৎ হুম। তারা এটাকে তারেক রহমানের নেতৃত্বের একটা এন্ডোর্সমেন্ট হিসেবে নিচ্ছে যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তো ওনারা মনে করেন যে একটা ইসলামী জোটে থাকতে পারলে বাংলাদেশের যে ইসলামী চরিত্র, ক্যারেক্টার রাষ্ট্রের, সেটার সাথে সামঞ্জস্য থাকবে। কিন্তু এই জোটটা যে মধ্যপ্রাচ্য ভিত্তিক, এটা যে একটা ধর্মীয় জোট না, যদিও এটা মক্কায় এই জোটের মানে অ্যাগ্রিমেন্টটা সই করা হয়েছে, কিন্তু তারপরেও এটা একটা ইসলামিক জোট না, এটা হচ্ছে একেবারে মধ্যপ্রাচ্য ভিত্তিক, এবং এটা সৌদি আরবের স্বার্থ, প্রতিরক্ষা বিষয়ক জোট। তুরস্কের স্বার্থ, এইগুলাকে মাথায় রেখে এই জোটটা করা হয়েছে। তো সেখানে বাংলাদেশের ভূমিকা কি হতে পারে? বাংলাদেশ বহুদূরে, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের অংশ না, বাংলাদেশ পশ্চিম এশিয়ার অংশ না, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ। বাংলাদেশের ভূ রাজনৈতিক বলয়টা হচ্ছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের যে মিলন কেন্দ্র, সেখানে, সেটা হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক বলয়। তো সেখান থেকে ছিটকে গিয়ে সেই পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের একটা জোটে অংশ নেওয়া, এটা বাংলাদেশের জন্য আমার মতে খুব একটা লজিক্যাল মনে হচ্ছে না। কিন্তু এর আগেও আমরা দেখেছি, কিন্তু পাকিস্তানের সময় আমেরিকানরা দুটো জোট করেছিল, একটা ছিল সেটা ছিল হুম। মধ্যপ্রাচ্য ভিত্তিক, বাগদাদ প্যাক্ট যেটা নাম ছিল, সেখানেও পাকিস্তান যোগ দিয়েছিল। আবার সিয়াটো ছিল আরেকটা, এটা ছিল পূর্ব এশিয়ার জন্য, সেখানেও পাকিস্তান যোগ দিয়েছিল। তো ওটা ছিল আমেরিকানদের জোট এবং পাকিস্তান সেটা জোট দিয়েছিল। এখন এখানে আমেরিকানদের জোট না, বরঞ্চ আমেরিকানদের তারা রিপ্লেস করবে, আমেরিকান নিরাপত্তার জায়গায় এই মুসলিম দেশগুলো বা আঞ্চলিক দেশগুলো এটাকে নিরাপত্তা দেবে। তো বাংলাদেশ মনে করছে যে এখানে থাকতে পারলে তাদের একটা ভূমিকা থাকবে, তাদের বিশ্ব রাজনীতিতে বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা ভূমিকা থাকবে। কিন্তু আমি তো মনে করি না যে বাংলাদেশকে সেইভাবে গুরুত্ব সহকারে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমার তো মনে হয় না বাংলাদেশে এখানে কোনো আদৌ কোনো প্রভাব, নিয়ন্ত্রণ তো পরের কথা, কোনো প্রভাব রাখতে পারবে, এটা আমি মনে করি না। তো বাংলাদেশ এক ধরনের ডিলিউশনে ভুগছে, তারা মনে করছে যে তারা একটা বড় প্লেয়ার হয়ে যাবে এই জোটে যোগ দিয়ে, কিন্তু আসলে তা না। মধ্যপ্রাচ্যের দেশগুলো কখনো বাংলাদেশকে বড় প্লেয়ার হিসেবে দেখে না, তারা কি হিসেবে দেখে? সেটা হচ্ছে সস্তা শ্রমের বাজার, সস্তা শ্রম যেখান থেকে আসে, সেটাই হচ্ছে হুম। বাংলাদেশ। এখন তাদেরকে এই জোটে আনা মানে হচ্ছে সস্তা সামরিক বাহিনী, সৈন্য আনা। এটার মানেটা কি? সস্তা কি? সস্তা জীবন, এইটাই তো। এইটা যদি বাংলাদেশ না বোঝে, তাহলে তাহলে এটা তারা বড় একটা ভুল করবে। রিয়াদ সফরের জন্য তো আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে, এবং সৌদি আরব যাবে এমন একটা কথাবার্তা হচ্ছে। প্রধানমন্ত্রী যাবেন, এবং যেহেতু সরকারের পক্ষ থেকে ইতিবাচক একটি মনোভাব পোষণ করা হয়েছে, তো বাংলাদেশ কি শুধু এটুকুই ভাবছে যে আমি বিশাল কিছু হয়ে গেলাম, আমি মধ্যপ্রাচ্যের একটি জোটে যাচ্ছি, ইসলামী জোটে যাচ্ছি? আর আপনি একটা ইন্টারেস্টিং মন্তব্য করেছেন যে এটা তো কোনো, মানে যেটি বাস্তব, ধর্মীয় জোট নয় বা ইসলামী কোনো জোট নয়, কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি এখন তুমুল বিতর্কের মুখে রয়েছেন, মানে শুরু থেকে তিনি বিতর্কের মুখে, তিনি কিন্তু মন্তব্য করেছেন মক্কা আমার হৃদয়ে, মক্কা আমার অন্তরে। উনরা কি ধরে নিচ্ছে যে এটি ধর্মীয় জোট?
যেহেতু মক্কা নগরীতে স্বাক্ষরিত হয়েছে, নাম মক্কা চুক্তি, ওনারা কি ধরে নিচ্ছেন যে এটি ধর্মীয় জোট? তো উনারা ধরে নিয়ে আমার মনে হয় না উনারা সেটা ধরে নিচ্ছেন, উনারা সেটাকে সেল তাহলে এই করতে চান কথা বলার পাবলিকের কারণ কি? কাছে। মক্কা আমার এটা হৃদয়। এটা এটা হচ্ছে পাবলিকের কাছে সেল করার ব্যাপার। পাবলিক আচ্ছা। যাতে এটা নিয়ে খুব মানে আন্তরিক হয় এবং তারা যারা ইমোশনাল হয়ে যায় এটা নিয়ে, এই হুম, জোট জয়েন করতে পারলে এটা একটা আমাদের সোয়াব হবে, এই ধরনের একটা ইমপ্রেশন তারা সৃষ্টি করতে চান যে এই জোটটা হচ্ছে মুসলমানদের জন্য। তো এটার সাথে ইসলামের সম্পর্ক মানে কোথায়? লজিক যদি থাকে যে সৌদি আরব যখন কোনো অনুরোধ করে বাংলাদেশকে, বাংলাদেশ এটা না করতে পারে না। এটা কারণ হচ্ছে যে বাংলাদেশে যত মানুষ বিদেশে আছে তাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সৌদি আরবে। সবচেয়ে বড় সংখ্যা প্রবাসী বাংলাদেশী হচ্ছে সৌদি আরবে, এবং সৌদি আরব হচ্ছে বাংলাদেশের জন্য একটা ওই শ্রম বাজার, খুবই মানে গুরুত্বপূর্ণ শ্রম বাজার, যেখান থেকে অনেক রেমিটেন্স আসে, আহ, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেই শ্রম বাজার থেকে। কাজেই সৌদি আরব বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। সেই দিকে বিবেচনা করলে হয়তো বাংলাদেশ ভাবছে যে সৌদি আরবকে না করলে যদি তারা প্রতিশোধ নেয়, যদি তারা বাংলাদেশকে ডাউনগ্রেড করে দেয়, বাংলাদেশ থেকে শ্রম নেওয়া বন্ধ করে দেয়, সেটা একটা হতে পারে। সেই চিন্তা থেকে হয়তো বাংলাদেশ ইতিবাচক একটা সাড়া দেবে। কিন্তু বাংলাদেশকে তো ওইটার মানে ওইটা ছাড়িয়ে চিন্তা করতে হবে, কারণ এখানে তো তাদেরকে সৈন্য পাঠাতে হতে পারে। এখানে কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে এমন দেশের সাথে, যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, সম্পর্ক ভালো, এবং সম্পর্ক ভালো রাখা প্রয়োজন। তখন বাংলাদেশ কি করবে? তখন তো বাংলাদেশকে ওই জোটের সাথে যুদ্ধে যেতে হবে। কাজে এইসব জিনিস বিবেচনা তো করতে হবে। আর পাকিস্তান আছে এই জোটে, পাকিস্তানের সাথে ভারতের যে কোনো মুহূর্তে যে কোনো সময় আরেকটা যুদ্ধ লেগে যেতে পারে। তখন কি পাকিস্তানে এক্সপেক্ট করবে যে বাংলাদেশ জোটের অংশ হিসেবে তার পক্ষ হয়ে মাঠে নামুক? তো বাংলাদেশ কেন সেটা করতে যাবে? ভারত পাকিস্তানের যে বচসা, যেই ঝগড়া, যে বিবাদ, সেটার সাথে বাংলাদেশের কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। কিন্তু এই জোটে যোগ দিলে বাংলাদেশের উপর সেই একটা অব্লিগেশন চলে আসবে যে পাকিস্তান আক্রান্ত হলে পাকিস্তানের পক্ষে লড়াই করতে হবে। তো সেটা বাংলাদেশ এই ঝুঁকিটা কেন নিতে যাবে? আমরা গত কয়েক বছর তো দেখেছি, বেশ কয়েকবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যুদ্ধ না হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটলে সেক্ষেত্রেও তো নিশ্চয়ই বাংলাদেশের আহ সহযোগিতা করতে বাধ্য হতে হবে পাকিস্তানকে। তো এবং ভারত, আমি যতদূর জানলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়ালের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল বাংলাদেশ প্রসঙ্গে মক্কা ট্রিটিকে কেন্দ্র করে। তারা এড়িয়ে গেছে। তারা কূটনৈতিক সুলভ ভাবে যে বক্তব্যগুলো দেয় গতানুগতিক, যে আমরা অবজার্ভ করছি, ওয়াচ করছি, কিন্তু আনঅফিসিয়ালি যেটুকু জানা যাচ্ছে ভারত খুব সিরিয়াসলি নিচ্ছে এটি। যদি বাংলাদেশ এই ট্রিটিতে যায় সেক্ষেত্রে তারা অন্যরকম আচরণ করতে পারে। আহ সেই বিষয়টা আমরা কতখানি গুরুত্বের সঙ্গে নেব? এখন এই সরকারের যারা আছেন এবং এই সরকারের যারা সমর্থক আশেপাশে, তার আশেপাশে আছে, তারা তাদের লাইনটা হচ্ছে যে ভারত কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিছু আসে যায় না। এই যেরকম জামাত ইসলামীর আমির বলেছেন যে আমরা যোগ দিব আমাদের নিজেদের স্বার্থে, তাতে অন্য কারো শ্বাসকষ্ট হওয়ার কোনো কারণ নেই। তো এটা তো একটা মানে কি বলবো, বেকুব মার্কা কমেন্ট। কারণ আপনাকে এই পৃথিবীতে বাঁচতে হলে আপনার আশেপাশে কারা আছে, আপনার মিত্র বা আপনার শত্রু বা আপনার প্রতিবেশী, তারা কিভাবে নিবে সবকিছু বিবেচনা বিবেচনা করেই আপনাকে আগাতে হবে। আপনি যদি বলেন যে ভারত কি ভাবছে আমি এটা কেয়ার করি না, তাহলে আপনি হয়তো খুব ভাবা পাবেন। টক টক শোতে গিয়ে অনেকে হাততালি দিবে, রাস্তায় অনেকে হাততালি দিবে, পত্র পত্রিকায় আপনাকে বিরাট একটা জাতীয়তাবাদী নেতা হিসেবে দেখবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা একটা বোকামি হবে। তবে এখন ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় না যে পাকিস্তান এবং সৌদি আর তুরস্ক এদের মধ্যে যেই জোট, সেটা নিয়ে আহ, ভারতের তেমন মাথা ব্যথা আছে। কারণ সৌদি আরবের সাথে ভারতের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে অর্থনৈতিকভাবে এবং কৌশলগতভাবে। তারা দুজন অংশীদার। কাজেই সৌদি আরব কখনো ভারতের বিরুদ্ধে এই জোটকে কাজে লাগাবে এটা মানে অকল্পনীয়। তুরস্ক এখন, তুরস্ক যেভাবে অপারেট করে, তারা মুসলিম বিশ্বে একটা প্রভাব ফেলতে চায়, তারা মুসলিম বিশ্বের নেতা হতে চায়। তো সেখানে যদি তারা কাশ্মীরকে সেভাবে চিহ্নিত করে যে কাশ্মীরেও আমি আমার প্রভাব বিস্তার করব, তাহলে অবশ্যই ভারতের সাথে একটা তুরস্কের টক্কর লাগবে। কিন্তু তুরস্ক কিন্তু এই পর্যন্ত সেটা করেনি। এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে
কিন্তু তুরস্ক তেমন নাক গলায় না। কাজেই তুরস্ক দিক থেকেও ভারত তেমন কিছু হুমকি দেখবে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে ভারত দেখবে এইভাবে যে বাংলাদেশ আর পাকিস্তান এখন সামরিক মিত্র হয়ে গেল। এবং এই যে জিনিসটা যে একজনের উপর আক্রমণ সবার জন্য উপর আক্রমণ হিসেবে গণ্য হবে, তাহলে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায়, তাহলে ভারতকে ভাবতে হবে যে বাংলাদেশ ওই পূর্ব রণাঙ্গন মানে থিয়েটার থেকে বাংলাদেশ যোগ দিতে পারে, কারণ তার উপর একটা দায়িত্ব থাকবে, তখন একটা অব্লিগেশন থাকবে এই জোটের অংশ হিসেবে। কাজেই ভারত মানে বাংলাদেশের অংশগ্রহণটাকে ভারত একটা হুমকি হিসেবে দেখতে পারেই, নট বিকজ অফ দ্য জোট, হ্যাঁ এই অ্যালায়েন্সের জন্য না, কিন্তু এর ফলে যে পাকিস্তানের সাথে একটা আনুষ্ঠানিক সামরিক মিত্রতা তৈরি হবে। এবং এই জোটের মানে যে কোনো সামরিক জোটে আপনি দেখেন, নেটো বলুন বা অন্যান্য যে সামরিক জোট যেগুলো আছে, ছিল এক সময়, অনেকগুলো আর নেই, যেমন ওয়ারসো প্যাক্ট ছিল পূর্ব ইউরোপে, সবখানে কিন্তু বিভিন্ন দেশের সেনাবাহিনী অন্য দেশে গিয়ে মহড়া করে, তারা ঘাঁটি গাড়ে। তো এখন বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে কি পাকিস্তানের সেনাবাহিনী ভারতে এসে বাংলাদেশে এসে মহড়া দিবে, ঘাঁটি গাড়বে? যদি সেটা হয়, তাহলে তো ভারত অবশ্যই সেটাকে একটা হুমকি হিসেবে দেখবে। তখন হয়ে যাবে কি, তখন পাকিস্তান না, বাংলাদেশই হয়ে যাবে ভারতের প্রতি হুমকি। এখন বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যারা বসে এই সব ছক আঁকছেন, তারা কি চান বাংলাদেশ ভারতের প্রতি একটা হুমকি হয়ে দাঁড়াক, বা ভারত ভাবুক যে বাংলাদেশ ভারতের প্রতি হুমকি? তারা যদি সেটা চান, তাহলে তারা ঠিক পথে এগুচ্ছেন। এই জোটে যোগ দিন, পাকিস্তানের মহড়া করুন, পাকিস্তানকে একটা ঘাঁটি আহ, বসাতে দিন বাংলাদেশে, তাহলে ষোলকলা পূর্ণ হয়ে যাবে। কিন্তু সেটা যদি না চান, তাহলে এই জোট থেকে দূরে থাকাই শ্রেয়। আম, আপনি পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক জোটের বিষয়টি মানে ক্লিয়ার করেছেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জায়গা থেকে কি এই বিষয়ে আরো ইন্টারেস্টেড বেশি হতে হচ্ছে সরকারকে? এবং আরেকদিকে আপনি বলছেন যে রিয়াদ বা সৌদি আরব, অথচ রিয়াদ হয়তো বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি বা কতটুকু জানায় সেটা নিয়েও এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। আহ তুরস্কের কথা বলছেন, তুরস্ক কিন্তু যে সার্জিক্যাল স্ট্রাইক হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে, আহ সেক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করছিল এবং ভারত সেটিকে নিঃসন্দেহে খুব ভালো চোখে নেয়নি। এই জায়গাগুলো মিলিয়ে আঞ্চলিক রাজনীতি বাংলাদেশে তুরস্ক এবং পাকিস্তানের একটি প্রভাব একটি গোষ্ঠীর উপর রয়েছে। তারা নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী তাদের ছত্রছায়া রাজনীতি করছে। মোদ্দা কথা, তাদের কারণে এখন সরকার কোনোভাবে প্রভাবিত হচ্ছে কিনা এই জোটে যাওয়ার জন্য, বিকজ অফ পাকিস্তান। এবং আমাদের দেশে কোনো কোনো কথিত বুদ্ধিজীবী, কোনো কোনো অধ্যাপক তো ফ্রম দ্য বিগিনিং 5ই আগস্ট 2024-এর পর থেকে বলেই আসছে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে এসে ভারতের সেভেন সিস্টার্স বা পশ্চিমবঙ্গের দিকে তাক করে রাখতে হবে, তাহলে ভারতকে সাইজ করা যাবে। এইসব কোনো কারণ কাজ করছে কিনা? এটা নিঃসন্দেহে যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক বলয়, যেটা ক্ষমতার আশেপাশে যে রাজনৈতিক বলয়, আম, সেখানে সেটা সেটা যারা নিয়ন্ত্রণ করছে, তারা অবশ্যই ভারত বিদ্বেষী, এবং তারা চায় যে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে পাকিস্তান এবং তুরস্ক তারা একটি এক বৃহৎ মুসলিম বলয়ের অংশ হতে চায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই বিষয়ে আপনার ধরুন বাংলাদেশে সেরকম বিরোধী দল বলতে কিছু নেই, কারণ জামাত বলুন, এনসিপি বলুন, বিএনপি বলুন, তারা সবাই একই একই রকম, একই বলয়ের লোক। কাজে এখানে একদলীয় শাসন না, কিন্তু এক বলয়ের শাসন বাংলাদেশে। কাজেই সেখানে আপনি দ্বিমত খুব একটা পাবেন না। আপনি যদি দ্বিমত বিরোধী দলের মধ্যে খোঁজেন, সেটা পাবেন না। আপনাকে এই দলগুলোর বাইরে যেতে হবে দ্বিমত খোঁজার জন্য। আপনাকে পত্রিকার অপেড পেজগুলো দেখতে হবে, মতামত দেখতে হবে, আপনার সমাজের অন্যান্য নাগরিক সমাজের লোকজনের কথা শুনতে হবে, যদি সরকার শুনতে চায়, অন্য ভার্সন যদি শুনতে চায়। কিন্তু এই মুহূর্তে এই গোষ্ঠী যারা তুরস্ক পাকিস্তানের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়, এই মুসলিম বিশ্বের অংশীদার হওয়ার জন্য, তারাই ডমিনেট করছে এই মানে আলোচনাটা। কাজেই আপনি যার যার কথা বলছিলেন যে পারমাণবিক মানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বাংলাদেশকেও নিরাপত্তা দিতে পারে, তো এটা তো একটা মানে কি কি বলবো আমি, এটা বাল্যসুলভ কল্পনা প্রসূত কথাবার্তা। পাকিস্তান কখনো সেটা করবে না, পাকিস্তান নিজেও সেটা করবে না। আম, বাংলাদেশ চাওয়া তো দূরে থাক, কারণ বাংলাদেশ চাওয়া মাত্রই বাংলাদেশ নিজেই পারমাণবিক হামলার মুখে পড়ে যাবে।
কাজেই বাংলাদেশে কোনো সরকার, সুস্থ মস্তিষ্কের সরকার, কখনো চাইবে না যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আসতে, কারণ তখন ভারতের পারমাণবিক অস্ত্র বাংলাদেশের দিকেও তাক করা হবে। তো এটা হচ্ছে মানে একেবারে কি বলবো, নিশ্চিত ধ্বংসের একটা পরিকল্পনা, আত্মহত্যার মতো, আত্মহুতি। বাংলাদেশ যদি আত্মহুতি দিতে চায় তাহলে এই পাকিস্তানের এই পারমাণবিক বলয়ের ভেতরে তার মানে ঢোকা উচিত। কিন্তু সেটা কোনো সরকার করবে বলে আমার মনে হয় না। কিন্তু এই জিনিসটা, এই যে একটা ধর্মীয় পরিচয় নিয়ে যেই আহ, কি বলবো, মানে কথাবার্তা হচ্ছে, এবং এই গোষ্ঠী এখন ডমিনেট করছে। তারা চায় বাংলাদেশ একটা মুসলিম বিশ্বের অংশ হোক। বাংলাদেশ তাদের কাছে বোধহয় খুব দুঃখের বিষয় যে বাংলাদেশের অবস্থান মধ্যপ্রাচ্যে না, এটা দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় পড়ে গেছে। তারা হয়তো মনে প্রাণে চাইবে যে যে যাতে বাংলাদেশটাকে শিফট করে সৌদি আরবের পাশে বা তুরস্কের পাশে বা ইরাকের পাশে নিয়ে যাওয়া যেত, কিন্তু সেটা তো সম্ভব না। আপনি তো আপনার প্রতিবেশী, আপনার ভৌগোলিক ভৌগোলিক অবস্থান পরিবর্তন করতে পারেন না। আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারেন, আপনার ধর্মও পরিবর্তন করতে পারেন, আপনি অন্য ধর্ম গ্রহণ করতে পারেন, কিন্তু আপনার ভৌগোলিক অবস্থান আপনি পরিবর্তন করতে পারেন না। এবং এইটা বাংলাদেশকে স্বীকার করতে হবে যে তার প্রতিরক্ষা নির্ভর করবে তার ভৌগোলিক অবস্থানের উপরে প্রাথমিকভাবে। তারপরে তার অর্থনৈতিক স্বার্থ কোথায় আছে সেটা আপনি দেখবেন, সেটারও নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি যদি লাফ দিয়ে আহ, আপনার একটা ধর্মীয় পরিচয় আছে, সেই ধর্মীয় পরিচয়ের দিকে ছুটেন, তাহলে কিন্তু আপনি বিরাট ভুল করবেন। এটা কি আসলে ধর্মীয় পরিচয়টা মূল কারণ হিসেবে কাজ করছে, নাকি আমি যেটি আপনাকে প্রশ্ন করছিলাম যে আঞ্চলিক রাজনীতি এখানে কাজ করছে? হয়তো তুরস্ক কিংবা পাকিস্তান তারাই বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এই জোটে যাওয়ার জন্য, বাংলাদেশকে এখানে টানার জন্য, শুধুমাত্র ভারতকে এক ধরনের একটা হুমকির জায়গাতে রাখার জন্য, অথবা পাকিস্তান পন্থী তুরস্ক পন্থী এই মুহূর্তে যারা আছে, বাংলাদেশে কোনো কোনো দল তুরস্কের যেই মানে রিসেপ এরদোগানের দল, আহ, তাদের তাদের যে গঠনতন্ত্র, দলীয় গঠনতন্ত্র, সেই আদলেই এদেশে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে। আমি স্পেসিফিক্যালি বলতে পারি এনসিপি, এবি পার্টি, তারা ওইগুলোকে ফলো করে। তো এখানে কি এই ইন্টারেস্টটা বেশি কাজ করছে ধর্মীয় অনুভূতির চেয়ে, তুরস্ক বা পাকিস্তান পন্থী যে মানসিকতা সেটি এখানে কাজ করছে কিনা বেশি হ্যাঁ, না, ধর্মীয় আপনি জায়গায়? ঠিক, আপনি ঠিকই বলেছেন যে এইটা তুরস্কের সাথে এবং পাকিস্তানের সাথে আরো ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক করার একটা মানে ইচ্ছা। তবে আমি ধর্মটার কথা বলছি কারণ এই ধর্ম দিয়ে এটাকে সেল করা হচ্ছে হুম, হুম, পাবলিকের হুম, হুম। কাছে। পাবলিককে বোঝানো হচ্ছে যে এটা ধর্মের কারণে আমরা মুসলিম দেশ, সেজন্য আমরা একজোট হচ্ছি, এখানে অন্য কিছু নেই। কিন্তু আসলে তো অন্য কিছু আছে। এটা হচ্ছে পুরোপুরি এই যেসব মানে বাংলাদেশে এখন যে দলগুলো রাজনীতি ডমিনেট করে, তারা তো মূলত ভারত বিদ্বেষী, এবং তারা মনে করছে যে এই জোটে যোগ দেওয়ার মাধ্যমে তারা ভারতকে একটা চাপের মধ্যে ফেলবে। তো ভারতকে চাপের মধ্যে ফেলা এক জিনিস, আর ভারতের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ানো আরেক জিনিস। তো আমি এই এই জিনিসের একটা পার্থক্য আছে। এখন পার্থক্যটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবে কিনা সেটাই হচ্ছে কথা, যে তাদের দক্ষতা কতটুকু। যে আমি ভারতকে চাপের মধ্যে রাখবো, কারণ আমি ভারতের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে চাই, কিন্তু আমি ভারতের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারি না, কারণ তাহলে ভারত আমার জন্য একটা বিপদ হয়ে হয়ে দাঁড়াবে। তো আপনি তো একটা প্রতিবেশীর সাথে সারাক্ষণ এরকম একটা বৈরী সম্পর্ক রাখতে পারেন না, বিশেষ করে যে প্রতিবেশী আপনার মানে 4,000 কিলোমিটার সীমান্ত, যে যে প্রতিবেশীর সাথে। তো এখন তারা মনে করছে যে এই এই ধরনের জোট করলে তারা একটা বলিয়ান হবে, যে ভারতকে নিবৃত্ত করা যাবে, ভারতকে, ভারতের হুমকিটা প্রতিহত করা যাবে যদি পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের সাথে আমি জোট করি। তো এখন এই জোট বাংলাদেশের পক্ষ হয়ে ভারতকে প্রতিহত করবে কি না সেটা একটা বড় প্রশ্ন। কারণ এই জোটটা তো ভারতকে প্রতিহত করার জন্য তৈরি করা হয়নি। এই জোটটা তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের কিছু সমস্যার মাথায় রেখে, এবং এই সব তিনটা দেশেরই সমস্যা আছে। তুরস্কের সমস্যা আছে, সৌদি আরবের সমস্যা আছে, পাকিস্তানেরও, সবের অভ্যন্তরীণ সমস্যা আছে, এবং বাইরের আম, সমস্যাও আছে। সো কাজেই তারা অলরেডি বিভিন্ন সমস্যায় জর্জরিত এই দেশগুলো। তো তারা নিজেদের সমস্যার কথা মাথায় রেখে এই জোটটা করেছে। সেখানে বাংলাদেশ যদি যোগ দেয়, তাহলে বাংলাদেশ কি সমস্যা নিয়ে আসবে? ভারত তার সমস্যা। তো এই জোট কি চায় আবার ভারতকে একটা শত্রু বানাতে?
তার কি শত্রুর অভাব আছে নাকি ওই অঞ্চলে? সৌদি আরবের একদিকে শত্রু ইরান, আরেকদিকে শত্রু ইয়েমেন, তুরস্কের শত্রুতা শুরু হচ্ছে সবে ইসরায়েলের সাথে, এখনো যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, আসল যুদ্ধ শুরু হয়নি। এর মধ্যে শোনা যাচ্ছে যে ইরানকেও আবার আমন্ত্রণ জানানো হচ্ছে, ইরাককে হুম, আমন্ত্রণ জানানো হচ্ছে, সিরিয়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই তিনজনের সবারই অভ্যন্তরীণ সমস্যা আছে, বাইরের সাথে একজন ইরান তো ইতিমধ্যে একটা যুদ্ধে জড়িয়ে আছে। কাজেই এই জোটটা কিন্তু অন্য জোটের চেয়ে ভিন্ন। জোটগুলো তৈরি হয় যুদ্ধ যখন চলছে না তখন, যাতে যুদ্ধ প্রতিহত করা যায়, থামানো যায়, সেই লক্ষ্যে। নেটো বলুন বা সেন্টো বলুন বা সিয়াটো বলুন, সবকিছু বলুন, এগুলো ভেঙে যায় যখন এই মানে সদস্য দেশগুলোর ভেতরে এবং বাইরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এখন এই জোটের তো অলরেডি চাপ নিয়েই তারা জোট করছে। কাজে এই জোট কতদিন টিকবে সেটাই তো একটা বড় প্রশ্ন। বাংলাদেশ তো যোগ দিয়ে কি পাবে আমি জানি না, কিন্তু এই জোট আদৌ টিকবে কিনা, কারণ এদের ভেতরে কন্ট্রাডিকশন এত বেশি যে এরা হুম। কিভাবে একজোট হয়ে কাজ করবে সেটা একটা বড় প্রশ্ন। আপনি এই সৌদি আরব প্রসঙ্গ টানছিলেন যে আমাদের যত প্রবাসী রয়েছে তার মধ্যে একটি শক্তিশালী অংশ বা একটা বড় অংশ সৌদি প্রবাসী। সেক্ষেত্রে সৌদি আরবে অনুরোধ ডিনাই করার ওয়ে বাংলাদেশে অনেক সময় থাকে না, কিন্তু কূটনৈতিক আহ দক্ষতার মাধ্যমে এটা তো বোঝানো যায় যে, এবং এতদিন আমরা যেটি ফলো করে এসেছি আমাদের স্বাধীনতার পর থেকে, যে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে আছি, আমরা সবার বন্ধু, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটি তো বোঝাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর বাংলাদেশে কি এমন সামরিক শক্তি আছে যে সেটি নিয়ে বা এই জোটে গিয়ে তারা অন্য কোনো রাষ্ট্রকে মোকাবেলা করবে, কি এমন আছে? এবং বিশেষ করে আমি সৌদি প্রবাসীদের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম যে কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এটি তো বোঝানো যায় নিশ্চয়ই। না, কূটনৈতিক দক্ষতার মাধ্যমে অবশ্যই বোঝানো যায়, যদি বাংলাদেশ চায় এই জোটে যোগ না দিতে, হুম, সে অবশ্যই বোঝাতে পারবে সৌদি আরবকে। কিন্তু সৌদি আরব কেন বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারে? একটু আগে যেটা বলছিলাম, হুম, বাংলাদেশ থেকে এরা কি চায়? সৌদি আরব বলুন, সংযুক্ত আরব আমিরাত বলুন, কাতার বলুন, বাহরাইন, কুয়েত, এটা কি চায় বাংলাদেশ থেকে? তারা বাংলাদেশ থেকে সস্তা শ্রম চায়। হুম, এবং এত বছরের পর বছর বাংলাদেশ তাদেরকে সস্তা শ্রম সরবরাহ করে আসছে। এবং এটা করেছে কেন বাংলাদেশ? কারণ সেখান থেকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং বাংলাদেশের হাজার হাজার পরিবার একটা ইনকামের সোর্স থাকে, তারা বেঁচে থাকার একটা রাস্তা খুঁজে পায়। সেজন্য বাংলাদেশ এটা করেছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী সেরকম কোনো কিছু নেই যেটা সৌদি আরব বা পাকিস্তান বা তুরস্কের নেই। ইনফ্যাক্ট এই তিনটা দেশে যা আছে, টেকনোলজি বলুন, ইন্টেলিজেন্স সোর্স বলুন, বাংলাদেশের চেয়ে বহু বহু গুণ বেটার। তাহলে বাংলাদেশে কি আছে? সৈন্য, সস্তা সৈন্য। এবং এখানে আমি বলবো যে ওই সস্তা শ্রমের মতো সস্তা জীবন সৌদি আরব তার সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করবে না, সে সবসময় বাইরে থেকে লোক এনে যুদ্ধ করে। আপনি আরব দেশগুলোর কথা বলুন, তারা সব হুম, সময় ভাড়াটে সৈন্য নিয়ে যুদ্ধ করে, নিজের দেশের নাগরিক নিয়ে তারা যুদ্ধ করে না, কারণ নিজেদের দেশের নাগরিকরা সংখ্যা কম এবং তারা সেনাবাহিনীতে সেভাবে যোগ দেয় না। তারা সবসময় ভাড়াটে সৈন্য নেয়। এবং হুম। পাকিস্তান সেই ভাড়াটে সৈন্য সরবরাহ করে আসছে মানে বছরের পর বছর ধরে, সেই 60-এর দশক থেকে। কাজে সেটা নতুন, পাকিস্তানের জন্য নতুন কিছু না। বাংলাদেশের জন্য এটা নতুন হবে, বাংলাদেশ সেনাবাহিনী যদি একটা ভাড়াটে সেনাবাহিনীতে পরিণত হয়, কারণ তারা মনে করছে যে একটা জোটে যোগ দিচ্ছে। এতদিন বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছে, কিন্তু সেটা ছিল একটা আন্তর্জাতিক দায়িত্ব, শান্তি রক্ষা। এবং এটা ছিল জাতিসংঘের একটা বাহিনী, এটা ভাড়াটে বাহিনী না। এটা সম্পূর্ণ ভিন্ন একটা কাজ, ভিন্ন মর্যাদার একটা কাজ। এটা আন্তর্জাতিকভাবে একটা মর্যাদাপূর্ণ সম্পন্ন কাজ, এই শান্তিরক্ষা মিশনগুলো। এবং সেখানে বাংলাদেশ খ্যাতি অর্জন করেছে। কিন্তু এই একটা জোটে যোগ দেওয়া, যেখানে হয়তো দেখা যাবে যে তারা সৌদি বাদশাকে রক্ষা করার জন্যই মাঠে আছে, সেটার মধ্যে কোনো মর্যাদা নাই, কোনো অনার নেই। একটা সেনাবাহিনী হয়ে যায় একটা ভাড়াটে বাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনী যদি ভাড়াটে বাহিনীতে পরিণত হয়, তাহলে তার যে মর্যাদা আছে বিশ্বে, সেটা আর বেশি দিন টিকবে না। কারণ পাকিস্তান সেনাবাহিনী বহুদিন ধরে আরব রাজা রাজা বাদশাদের ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করেছে, সৌদি আরবে, জর্ডানে এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও, আমি শিওর না, কিন্তু ডেফিনেটলি সৌদি আরব এবং জর্ডানে। এবং সেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন সংঘাতেও জড়িয়ে পড়েছে, অংশ নিয়েছে, জড়িয়ে পড়েছে অংশ নিতে হয়েছে। এই জর্ডানের বাদশাহ বলুন বা সৌদি রাজ পরিবার বলুন, তাদের তাদের সমর্থনে। কাজেই বাংলাদেশকে তারা চাইবে এই এই আরেকটা এই এই কারণেই, সস্তা সৈন্য, সস্তা জীবন।
এবং এই কারণেই বাংলাদেশের আসলে একটু চিন্তা করা উচিত, তার নিজের আত্মমর্যাদা নিয়েও একটু চিন্তা করা উচিত। এর বাইরে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশ যাচ্ছে জোটে যে কোনো কারণে, এমনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে শত্রুতা তৈরি হবে বা বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাবে যে কোনো একভাবে, এই ধরনের ঝুঁকি তো রয়েছে। এর বাইরে আর কি ধরনের ঝুঁকি রয়েছে যদি আমি আপনাকে একটু মানে আমার নিজের অবজারভেশন বা অনেকে যা বলছে একটু ধরিয়ে দিই, মানে সেটি আপনি মনে করেন কিনা? বাংলাদেশের যে পোশাক শিল্পের বাজার, সেটি তো ইউরোপ এবং যুক্তরাষ্ট্র, এবং এই জোটটা গঠন হচ্ছে মূলত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। এবং স্বাভাবিকভাবে ইউরোপ তো মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথেই থাকে, আমার যদি ভুল না হয়ে থাকে। এইসব জায়গা থেকে আমাদের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ঝুঁকি থাকে কিনা, রয়েছে কিনা? না, আমার মনে হয় না এই জোটে যোগ দিলে বাংলাদেশের সাথে ইউরোপ বা আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমেরিকা আর এই দেশগুলোর নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারছে না। কাজেই আমেরিকা একদিকে খুশি যে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান মিলে একটা জোট করে সেখানে একটা কিছু মানে নিরাপত্তার ব্যবস্থা করবে, কিন্তু নিরাপত্তাটা কাকে লক্ষ্য করে এই কথা কিন্তু জোট থেকে এখনো পরিষ্কার করে বলছে না। তারা বলছে যে আমরা একটা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট, আমরা কারো বিরুদ্ধে না। তো এটা তো একটা স্টুপিড কথা, কারণ যে কোনো জোটের একটা টার্গেট থাকে। নেটো হম যখন হম। করা হয় তার টার্গেট ছিল সোভিয়েত ইউনিয়ন, এখনো সেই রাশিয়া তার টার্গেট। সিয়াটো যখন করা হয় তখন সে টার্গেট ছিল কমিউনিস্ট চায়না। সেন্টো যখন করা হয় বাগদাদ প্যাক্ট মানে 50 দশকে, তখনও টার্গেট ছিল রাশিয়া, যাতে রাশিয়া ওই অঞ্চলে মানে সরি সোভিয়েত ইউনিয়ন ওই হম অঞ্চলে হম। প্রবেশ করতে না পারে। তো প্রতিটা জোটের মানে সামরিক জোটের একটা লক্ষ্য থাকে, তার বিরুদ্ধে সে এই জোটটা করছে। কিন্তু এই জোট ভাব দেখাচ্ছে যে তার কোনো শত্রু নাই। তাহলে জোটের কি দরকার? তোমার যদি কোনো হুমকি না থাকে কোনো দিক থেকে, তুমি কেন জোট করছো, কিসের জন্য? কাজেই এটা কি শুধু সৌদি আরবের রাজ পরিবারকে রক্ষা করার জন্য? তাহলে তো আরেকটা কাণ্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই না? যেখানে আহ, যে কাজ পাকিস্তান একা করতে হয় আগে, এখন তুরস্ক আসছে সেই কাজে যোগ দিতে। সো এখানে অনেক অস্পষ্টতা আছে, এবং আমার এখনো বিশ্বাস যে এই জোটটা আসলে ইরানকে লক্ষ্য করে করা হয়েছে। ইরান, ইয়েমেন আর তুরস্ক জয়েন করেছে কারণ তুরস্কর, যদিও ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক খুবই ভালো, তার বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, আদান প্রদান অনেক চলছে, কোনো বাধা নেই। খালি গলাবাজিতে আহ, একটা ভিন্নতা আছে, খালি তার বক্তৃতা দেয় ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, কিন্তু কাজে কিন্তু সব ইসরায়েলের সাথে এই ব্যবসা বাণিজ্য তুরস্ক চালিয়ে যাচ্ছে। কিন্তু নেতানিয়াহু ইদানিং আম, মানে যেইভাবে কথাবার্তা বলছেন, তাতে মনে হয় যে ইসরায়েল তুরস্ককে টার্গেট করবে। কারণ ইসরায়েল ভয় পাচ্ছে যে সিরিয়াতে তুরস্কের প্রভাব যদি বাড়তে থাকে, তাহলে সেই প্রভাব ইসরায়েলের সীমান্তে এসে পড়বে, এবং সেটা ইসরায়েলের জন্য একটা আলটিমেটলি হুমকি হয়ে দাঁড়াবে। সেজন্য তুরস্ক যাতে সিরিয়াতে প্রভাব বিস্তার না করতে পারে, সেই জন্য সেই ব্যবস্থা তারা আগে থেকেই নেবে, যেমন ইরানের বিরুদ্ধে নিয়েছে। সিরিয়ায় আসাদ সরকার ক্ষমতা মানে থাকাকালে ইসরায়েল প্রতিদিন, প্রায় প্রতি সপ্তাহে তো অবশ্যই, বিভিন্ন জায়গায় হামলা করত ইরানি আহ, মানে লক্ষ্য নিশানা করে। এখন তারা সেটা শুরু করবে তুরস্ককে মাথায় রেখে। সিরিয়ায় আক্রমণ অলরেডি 2-3টা চালিয়ে দিয়েছে গত এক সপ্তাহে, এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। হম কাজেই হম। এরদোয়ান হয়তো ভাবছে আজ না হোক কাল না হোক এক সময় ইসরায়েলের সাথে তার তুরস্কের একটা লড়াই বেঁধে যেতে পারে সিরিয়া নিয়ে। কাজেই সে আগে থেকে একটা জোট করছে যেখানে সে ইসরায়েলকে আইসোলেট করে দিবে, যে তুমি মানে, এবং সিরিয়া, ইরাক এরাও যদি যোগ দেয় জোটে, তাহলে ইসরায়েল কোণঠাসা হয়ে যাবে। এইটা হয়তো তুরস্কের একটা পরিকল্পনা তার মাথায় আছে, যে ইসরায়েলকে কোণঠাসা করার জন্য এই জোটটা দরকার। তো সেখানে আবার বাংলাদেশ কি কন্ট্রিবিউট করবে আমি জানি না, কারণ এটা একেবারেই আঞ্চলিক একটা ঘটনা, আঞ্চলিক একটা ব্যাপার। এখন তো বাংলাদেশের সাথে সবারই ভালো সম্পর্ক মধ্যপ্রাচ্যে, কিন্তু যুদ্ধ সেটাই। বাতলে একজনের সাথে না একজনের সাথে আপনার সম্পর্কে 12টা বাজবে। তো সেই ঝুঁকি নিয়েই বাংলাদেশ যোগ দিবে, যদি বাংলাদেশ যোগ দেয় এরকম একটা ঝুঁকি মাথায় নিয়ে। তবে আমার মনে হয় না ইউরোপের সাথে বা আমেরিকার সাথে খুব একটা ঝামেলা হবে এই জোট। স্বার্থের মধ্যে অভিন্ন নদীগুলোর পানির হিস্সা একটু অন্যতম বিষয়। নতুন করে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে যা কিছু ঘটলো, সেই জায়গা থেকে আমাদের যেই গঙ্গার পানি চুক্তি রয়েছে, সেই গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 12ই ডিসেম্বর চলতি বছরের।
সেই চুক্তি নবায়ন হওয়ার সম্ভাবনা এই পরিস্থিতিতে আপনি কতটুকু দেখছেন? এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোট পাঠানো হয়েছে যেন দুই দেশের পানি চুক্তি যেভাবে রয়েছে সেভাবেই রাখা হয়। এটি কি ভারত মানতে বাধ্য? ভারত মানবে? নাকি অবশ্যই আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে, যে কূটনৈতিক অবস্থা বর্তমান রয়েছে সেখান থেকে সেটি উতরাতে হবে? আপনার কি মনে হয়? এই অবস্থায় বর্তমানে যে ভারত বাংলাদেশ রিলেশনশিপ যে পর্যায়ে আছে, এই পর্যায়ে থাকলে এই চুক্তি নবায়ন হওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ, অসম্ভব না, ক্ষীণ। আর একটা বিষয় যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ভারতকে বলা হয়েছে যে চুক্তিটা যেভাবে আছে সেভাবেই তারা রিনিউ করতে চাচ্ছেন। এটা কতদিনের জন্য চাচ্ছেন? এটা যদি আপনি ধরেন আরো 30 বছরের জন্য চায়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা মানে ভুল সিদ্ধান্ত নিছে। এই চুক্তি আপনার বহুকালের জন্য, 30 বছর 60 বছরের জন্য বা পারপেচুয়াল যদি চুক্তি হয়, সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। এখানে কোনো গ্যারান্টি ক্লজ নাই, এখানে কোনো ইকোলজিক্যাল ফ্লো বা এনভায়রনমেন্টাল ফ্লোর কোনো ব্যবস্থা নাই। সেই জন্য চুক্তিটাকে সবচেয়ে যেটা হয়, মানে সবচেয়ে আমাদের জন্য সুবিধাজনক হয় 2 বা 3 বছরের জন্য এই চুক্তিটাকে এক্সটেন্ড করা। এই সময়কালের মধ্যে আপনার ওইসব ইস্যুগুলিকে, ক্লাইমেট ইস্যুকে, তারপরে এনভায়রনমেন্টাল ফ্লো ডিটারমিন করা, এটা তো সহজ না। কারণ আপনার কথাটা কারেক্ট যে এই যে কোনো চুক্তি, যে চুক্তি না থাকা অবস্থাটা খারাপ, আমাদের সেই অভিজ্ঞতা আছে। যে চুক্তিটি এতদিন মানে চলমান অবস্থায় ছিল, 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি, সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে এবং আপনি বলছেন যে 2-3 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে এর মধ্য দিয়ে নানান ধরনের পুঙ্খানুপুঙ্খ আলোচনার ভিত্তিতে আমাদের হিসাবটি বুঝে নিতে হবে। রাইট, আহ কোন জায়গায়, কোন রাইট। কোন জায়গায় খেয়ালগুলো রাখতে হবে আমাদেরকে, মানে বার্গেনিং এর জায়গা প্রথমত কোথায়? প্রথমত যে নদীর যে ইকোলজিক্যাল ফ্লো, যেটা যেটা নদীর জন্য দুই দুই পক্ষই যদি নদীর সেচের জন্য নিয়ে যায়, বিদ্যুতের জন্য পানি নিয়ে যায়, তারপরে তো নদীকে বাঁচিয়ে রাখার জন্য একটা ফ্লো থাকতে হয়, যে পানি ভারতও ব্যবহার করতে পারবে না, বাংলাদেশও করবে না। অর্থাৎ নদীরও একটা হিস্সা আছে পানিতে, নদীর যে একটা রাইট, নদীর তো এখন রাইট আছে, ইকোলজিক্যাল রাইট, তার যে জীবন্ত সত্তা, সেই হিসাবে সেটা হলো মানে এই আধুনিক যে চুক্তিগুলির মধ্যে এগুলিকে ইনক্লুড করা হয়। আর একটা হচ্ছে, একটা যৌক্তিক চুক্তি আমরা করতে চাই, এটা করতে গেলে আমাদের সময় লাগবে, আপনার ধরেন এনভায়রনমেন্টাল ফ্লো বা ইকোলজিক্যাল ফ্লো কোন অংশটার জন্য কতটুকু, সেগুলি নির্ধারণ করতে হবে অনেক ডাটা দিয়ে। তারপরে আরো আছে, যেমন ধরেন সেই ধরনের গবেষণা আমাদের পক্ষ থেকে কি করা হয়েছে বা করে রাখা হয়েছে? শুনেন, জেআরসিটা তৈরি হয়েছে এমন ভাবে, এটা বৈঠক ভিত্তিক একটা এই সংগঠন, বৈঠক হয়, কিন্তু এটার যে একটা পার্মানেন্ট একটা সেক্রেটারিয়েট থাকা, সেটা নাই কিন্তু। এটা তেমন তেমন নাই যে এটা পার্মানেন্ট একটা কিছু হবে। বৈঠক হয়, এবং সে বৈঠক তো বেশি হয় না, যে বৈঠক হওয়ার কথা সেটা হয় না। বিষয়, এবং আমাদেরকেও বোঝাতে হবে, বিবেচনায় নিয়ে আসা আর জায়গাটি তৈরি করতে হবে যে এটি সবার জন্যই ক্ষতি। কিন্তু সেই আলোচনাটা তো সরকারের শীর্ষ পর্যায়ে, দুই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের মধ্যে হতে হবে। যেই বরফটি জমে আছে সেটি মানে ব্রেক করতে হবে, আইস ব্রেক করতে হবে। সেই জায়গা থেকে একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতি কতখানি নদীগুলোর বিষয়ে, আমাদের হিস্সা আদায়ের বিষয়ে। আরেকটি হচ্ছে কূটনৈতিক জায়গাগুলো থেকে আমরা কতটুকু দক্ষতার পরিচয় দিতে পারছি। আমরা কূটনৈতিক জায়গা থেকে খুব একটা দক্ষতার পরিচয় দিতে পারছি না। আমাদের দরকার ছিল একটা পানি কূটনৈতিক ইউনিট, এই ফরেন মিনিস্ট্রির আন্ডারে অথবা জাতীয় নদী রক্ষা কমিশনের আন্ডারে, যেখানে ডিপ্লোম্যাটরা থাকবেন ট্রেইনড ইন ওয়াটার ইস্যুস, সেখানে হাইড্রোলজিস্টরা থাকবেন ট্রেইনড ইন ডিপ্লোম্যাসি, সেখানে আপনার সিভিল সোসাইটির এক্সপার্ট থাকবেন, যে তারা যেন দক্ষ কূটনৈতিক করতে পারে, এবং তাদেরকে এটা ক্যারিয়ার হিসেবে দিতে হবে। কারণ কি, হঠাৎ করে আপনি একজন ব্যক্তিকে নিয়ে আসলেন, একজন জয়েন্ট সেক্রেটারিকে বানিয়ে দিলেন জেআরসির ডিরেক্টর বা ওই ধরনের একটা পোস্টে দিয়ে দিলেন, হঠাৎ করে আসলো আবার হঠাৎ করে চলে গেল, এটা আপনার ক্যারিয়ার ওয়াইজ হবে। এখানে
এই ভারতের নদ নদী সম্বন্ধে তাদের যে স্ট্রাকচারই করতেছে, তৈরি করতেছে, প্ল্যান করতেছে, তাদের যে রিভার লিঙ্কিং করতেছে, সেসব বিষয়ে থাকতে হবে, অবহিত থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ট্র্যাক টু ডিপ্লোমেসি চালাতে হবে। ভারতের যেসব এনভায়রনমেন্টালিস্ট আছেন, যারা আপনার নদ নদী নিয়ে, পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে, ইন্টারন্যাশনাল সেমিনারে যেতে হবে, সেমিনার করতে হবে যে এই নদী শুধু যে ভারতের তা তো না, শুধু বাংলাদেশের তা তো না, এই নদী ভারত বাংলাদেশ এই সবাই, এই নদী যদি মরে যায় তাহলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসগুলিকে মানে বোঝাতে হবে। তার জন্য একটু লং টার্ম প্রচারণা দরকার, কিন্তু আমরা সেটা করি না। আমরা সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করি, পিপল টু পিপল করতে হবে। এনভায়রনমেন্টালিস্ট যারা আছেন, নদীর বিষয়ে অনেক গবেষক আছেন ভারতে, বাংলাদেশেও আছেন, তাদের তাদের ভিতরে যে ইন্টারাকশন, সেটা তো নাই, সেটা করতে দেওয়া মানে উৎসাহ দেওয়া হয় না। আরেকটি আলোচনার বিষয় বহু বছর ধরে ঝুলে আছে, যেটি তিস্তার পানি চুক্তি করা না করা বিষয়টি। এবং যেহেতু ভারত তিস্তার পানি চুক্তিতে সম্মতি দিচ্ছে না পশ্চিমবঙ্গের কারণে বলা হয়েছে, তো ওইখানে যে তিস্তা বহুমুখী প্রকল্প করার কথা রয়েছে রংপুর এলাকায়, আহ সেটিতে চীন অর্থায়নের জন্য খুব আগ্রহী। খুব স্বাভাবিকভাবে তাদের স্বার্থ রয়েছে নিশ্চয়ই। ভারত সেটিতে বাধা দিচ্ছে, ভারতও অর্থায়ন করতে চায়, আমরা চীনের কাছ থেকে নেব বলে এক ধরনের সিদ্ধান্ত প্রায় হয়ে গেছে বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে। এই জায়গা থেকে আমরা কতটা ঝুঁকির মুখে রয়েছে, কূটনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে এবং বাস্তবায়নের ক্ষেত্র থেকে, আপনি আপনি কি বলবেন? দেখেন, ভারতের এখানে যে ইন্টেনশন কিন্তু খুব একটা সুবিধাজনক না। আপনি দেখেন যে এই বছর ভারত এই যে গজলডাবা যে এইটা আছে, বাঁধটা আছে, ব্যারাজটা আছে, ওই গজলডাবা ব্যারাজের একটু আপস্ট্রিমেই তারা আরো দুই দিকে দুইটা ক্যানেল ডিগিং করতেছে, করে সেচের জন্য আরো পানি তারা নিয়ে নেবে। বর্তমানে তো অনেক পানি নিয়ে নেয়, বাংলাদেশের গ্রীষ্মকালে দেয়ই না বলতে গেলে। এখন বাকি মানে সেখানে তারা আরো সেচের জন্য তারা 11,000 কোটি টাকা তারা বরাদ্দ করছে এই নতুন দুইটা খাল করার জন্য। সুতরাং তিস্তার পানি নিয়ে ভারতের যে কি বলবো যে আউটলুক, ইটস নট হেল্পফুল ফর বাংলাদেশ। এবং বাংলাদেশ এখানে যে কাজটা করতেছে যে 12,000 কোটি টাকা লাগবে, এর জন্য চীনের অর্থায়ন তারা চাচ্ছে। চীন এবং ভারত হচ্ছে একে অপরের বৈরী। সেই ক্ষেত্রে ওই শিলিগুড়ি করিডোরের কাছে ভারত চাইবে না যে চীনের লোকেরা থাকুক, চীনের মানে কোম্পানিগুলি, সরকারি কোম্পানিগুলি ওইখানে কাজকর্ম করুক। তা আমার কথা হচ্ছে যে 12,000 কোটি টাকা কি আমরা নিজেরা অর্থায়ন করতে পারি না? আমরা 34,000 কোটি টাকা দিয়ে যদি পদ্মা ব্যারেজকে অর্থায়ন করতে পারি, তাহলে আমরা এই 12,000 কোটি টাকা যদি নিজেরা অর্থায়ন করি, আমরা যে কোনো দেশ থেকে আমাদের আসবে, এক্সপার্ট আসবে, কোম্পানি আসবে, তারা আমাদের প্ল্যান অনুসারে কাজ করবে। এই জিনিসটি আমরা জানি না। কোনো আমেরিকায় কি কোম্পানি নাই? আমেরিকার সাথে আমাদের অনেক চুক্তি আছে। আমেরিকার যত বড় বড় নদী, মিসিসিপি সহ, সেই সব নদী মেনটেন করে ইউএস ইঞ্জিনিয়ারিং কোর। তারা এই বিষয়ে ওয়ার্ল্ড ফেমাস, এই নদীর মেনটেন্যান্সের ব্যাপারে, নদীর সকল কর্মকাণ্ডের রাজরা আছে, আরো আছে। আমরা তখন টেন্ডার দিয়ে দেব। আর এই চীনকে এখানে ইনভলভ করতেই হবে, এই বাধ্যবাধকতা তো আমরা কেন আনি? আমরা পদ্মা ব্যারেজে যদি 34,000 কোটি টাকা নিজেরা ইনভেস্ট করতে পারি, সেখানে আমরা চীনকে চাই নাই, কিন্তু এইখানে চাই। এখানে একটা মানে উদ্দেশ্যটা বাংলাদেশের জন্য এটা খুব ক্ষতিকর, বলবো না যে খুব একটা ভালো হচ্ছে। চীনকে একেবারে রাখা, যে চীনকে আসতেই হবে, চীনের টাকা দিয়েই করতে হবে, এই বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনার কি মনে হয় কেন করা হচ্ছে না? যদি 34,000 কোটি টাকা বাজেট সামনে রেখে পদ্মা ব্যারেজ করার এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি নিয়ে তোড়জোড় চলছে, এক থেকে পাশ হয়ে গেছে, সেটা পাঠ হয়ে গেছে, তো এখানে জি জি আমার কাছে মনে হচ্ছে যে যে ভারতকে একটু ইসের মধ্যে রাখা, ভারতের সাথে এই বিষয়টাকে ঝুলিয়ে রাখা, ভারতকে চাপের মধ্যে রাখা। ভারতকে চাপের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই। আমাদের দরকার হচ্ছে পানি, আমাদের দরকার হচ্ছে আমাদের পরিবেশ রক্ষা করা,
ইকোলজিক্যাল সিস্টেমটাকে পুরো মানে রিস্টোর করা, নদীর পানিতে যেন প্রবাহ থাকে। কিন্তু সেইখানে বড় ধরনের একটা বিষয় আসবে যে ভারত যদি একেবারেই কোনো পানি না দেয়, তিস্তা চুক্তি না হয়, তাহলে কি এই টেকনিক্যালি প্রকৌশলগত ভাবে এই ধরনের একটা প্রজেক্ট করা যায় কিনা, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। আমি সবসময় বলি যে পানির ব্যাপারে, নদীর ব্যাপারে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। এই কথা কঠিন কথা, কিন্তু বলতেই হবে। যদি অতীতের ইতিহাস দেখেন, এই ৫-৫০ বছরে ভারতের সাথে আমাদের প্রায় ১০০-র বেশি ট্রান্স বাউন্ডারি রিভার আছে। আপনার একটা মাত্র চুক্তি ছিল, সেই চুক্তিও এক্সপায়ার করে যাচ্ছে, সেটা রিনিউ হওয়ার। আর যে দুইটা চুক্তি, শুধু চুক্তি না, আমাদের একটা বিষয় নিশ্চিত হতে হবে যে পানির ব্যাপারে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। বর্ষাকালে প্রচুর পানি আসে, আপনার হিউজ পানি আসে। এই পানি ভারতের পক্ষে আটকায় রাখা কোনোভাবেই সম্ভব না, তা ছাড়তেই হয়। আমরা সে বর্ষার পানির একটা অংশ কোনো না কোনো ভাবে যে ধরে রাখি, বিভিন্ন রকম রিজার্ভায়ার করি। এই যে খাল কাটা প্রজেক্ট করলো, এটা আমি সবসময় বলে আসতেছি যে খালগুলির মধ্যে পানি রাখার ব্যবস্থা করেন, পালগুলিকে এমব্যাঙ্কমেন্ট বাড়ান, দুই সাইডে আপনি রেগুলেটর দেন, পানি ঢুকবে, এই পানি আমরা রেখে দেব। আমরা চৈত্র বৈশাখ মাসে যখন খুব খরা হয়, এই খরার সময় পানি আমরা যদি রিলিজ করে আমরা চাষবাস করতে পারবো। হয়তো লো ওয়াটার রিকোয়ার্ড ক্রপ, নদীতেই পানি যেমন নেই, গম, ভুট্টা, ন- এসব আমরা করতে পারবো। নদীতে জি, নদীতেই পানি নেই এবং এই খাল কাটা কর্মসূচি অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু তার আগের বিষয়গুলো তো নিশ্চিত করতে হবে যে নদীতে যদি পানি না থাকে তাহলে খালে পানি যাবে কিভাবে। আপনার কি মনে হয় যে আমরা ভুল নীতি অবলম্বন করছি? খাল কাটা কর্মসূচি অবশ্যই দরকার ছিল, কিন্তু তার আগের বিষয়টি কি এনশিওর করা হয়েছে? আপনার নদী খাল তো আহ, ভিন্ন কোনো না, আপনার না, অস্তিত্ব না। নদী আছে বলে খাল আছে, কিন্তু নদীর পানি তো খালে না। এখন নদীতে পানি না থাকলে হবে কেমনে? সেই জন্য নদীগুলিকে পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আপনার যে এই উত্তরাঞ্চলে যে ছোট ছোট নদী আছে, ভারত কখনোই চায় না যে আমরা এই পানির ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। পানি তো তাদের জন্য একটা ওয়েপন। আপনি দেখেন এই যে চুক্তিটা, এই চুক্তিটার জন্য আমাদের উপর একটা চাপ আছে, আমাদের চুক্তি করতে হবে। এই চাপটা যদি আমরা যদি পানিতে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, তাহলে এটা থাকবে না। এখানেই ডিপ্লোমেসির বিষয়, এখানে জিও পলিটিক্যাল ইস্যুটা চলে আসে। সেই জন্য আমরা যেটা মনে করি, বেশ কিছু হাইড্রোলজিস্ট, তাদের সাথে আমি আলাপ করি, এইখানে ডিস্ট্রিবিউটেড স্টোরেজ সিস্টেম করতে হবে। ডিস্ট্রিবিউটেড স্টোরেজ সিস্টেম হচ্ছে যে ফ্লাড প্লেইন, তারপরে ছোট ছোট নদী, এগুলিতে যখন পানি বর্ষাকালে আসে, সে পানিগুলিকে আপনার রিটেইন করতে হবে, স্টোর করতে হবে, এবং মানে সাইন্টিফিক ওয়েতে করতে হবে। করে মানে সেই আশঙ্কার পানিটাকে আপনার ড্রাই সিজনে ইউজ করতে হবে। দ্যাট শুড বি দি আশঙ্কার মেইন ইস্যু। আশঙ্কার জায়গা থেকে একটা শেষ প্রশ্ন করি, যদি 1 মিনিট একটু বলতেন। যে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটি রয়েছে সেটির কার্যকারিতা নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে, কিন্তু এটি যদি নবায়ন না হয়, সেটি 2 বছর 3 বছরের জন্য হোক বা দীর্ঘমেয়াদী হোক, যদি এই মুহূর্তে নবায়ন না হয়, সেক্ষেত্রে কি ধরনের ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হবে? ইমিডিয়েট ক্ষতির সম্মুখীন হবে। আপনার বন্ধ, এই চুক্তিটা তো শেষ হবে 12ই ডিসেম্বর। ডিসেম্বর, তারপর হ্যাঁ। থেকে কিন্তু ড্রাই সিজন শুরু হয়ে যাচ্ছে, হুম, আপনার জানুয়ারি থেকে মে পর্যন্ত। ওই পানি কিন্তু যদি সে না দেয় ওই সময়, ডাইভার্ট করে ফেলে আপনার হুম, হুম, সব এই ইসের দিকে, আহ, আহ, আপনার ওই ফারাক্কার পয়েন্ট থেকে যদি ইসের হুগলি যে ক্যানেল আছে ওখান থেকে ডাইভার্ট করে হুম, দেয় ম্যাক্সিমাম। যেটা দিছে একবার তো 13,000 কিউসেক পানি দিচ্ছিল এরশাদের সময়, সবচেয়ে সর্বনিম্ন। হুম। সেটা তো যথেষ্ট না এই 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 বেসিনের জন্য, এই গঙ্গা বেসিনের জন্য, পদ্মার জন্য কিন্তু যথেষ্ট না। সেটা আমাদের খুবই ক্ষতি হবে, ইকোলজিক্যাল ক্ষতি হবে, আপনার কৃষির ক্ষতি হবে। সুতরাং আমাদের ইস্যুটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে আমাদের একটা চুক্তি করতে হবে, ভালো চুক্তি। সেটা করার জন্য 2 বছর 3 বছর টাইম লাগবে। আর একটা হচ্ছে যে ইমিডিয়েটলি যদি আমরা এই চুক্তিটাকে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকুক করি, তাহলে আমাদের ওই ওয়ার্স্ট কেস সিনারিও হবে না। আর যদি আমরা চুক্তি না করতে পারি, সামহাউ চুক্তি, আমরা তো একা না। ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন। কয়েকটা বিষয়ে কথা বলবো। মূলত ১ম এ শুরু করি আরকি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। মানে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুনছি এই রাতারাতি আশা করা ঠিক হবে না। এই রাতটা আসলে কবে কাটবে মনে হচ্ছে?
আহ আসলে সত্যিকার অর্থে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি ঠিক হবে না বলা মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, হ্যাঁ। আহ, ধরেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন সময় থেকে তো শুনেছেন এটা। হুম, হুম, এটা তো একটা খুব আমরা তো একটা ম্যাসাকারের মধ্যে দিয়ে গিয়েছি, তাই না? মানে নিশ্চয়ই। পুলিশের ফোর্সের মধ্যে যেই ধরনের একটা সাহস ছিল পুলিশের মধ্যে, আমি যদি ভুল না করি এখন পর্যন্ত ওইভাবে কতজন পুলিশ সদস্য আসলে 5th অগস্টের পরে আহত নিহত হয়েছেন, তাদের সাথে কি হয়েছে, এমনকি তাদের সাথে কি হয়েছে সেটিও কিন্তু কোনো রাষ্ট্রীয় ফোর্স বলেন বা কোনো ইন্টারন্যাশনাল ফোর্স বলেন, এগুলো কিন্তু কোনো ডেটা আমাদের কাছে নেই। কেমন? কাজেই পুলিশ যে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে পুলিশও যে গিয়েছে, এবং এখানে পুলিশ কিন্তু কোনো ব্যক্তি না। দেখেন, ইনি ব্যক্তির ট্রমা এক জিনিস, আর একটা ইনস্টিটিউশনাল ট্রমা কিন্তু ভিন্ন জিনিস। ইনস্টিটিউশনাল ট্রমা যখন হয়ে যায় এবং সেটাকে যদি আমি ফিক্স অন না করি, তার যে কনসিকুয়েন্সেস আমার রাষ্ট্রের অপরাপর যেই অ্যাক্টর আছে, অপরাপর যেই সংগঠনগুলো আছে, ইনস্টিটিউশন গুলো আছে, তার উপর যে পড়ে, এই স্বাভাবিক চিন্তা কি হেতু কারণে আপনার 5th অগস্টের পরে ইন্টারিমের মধ্যে আসে নাই, সেটা আমি বলতে পারবো না। হতে পারে যে পুলিশ ফোর্স কিন্তু আপনার সর্বসময় সারা দুনিয়াতেই একটা বল প্রয়োগকারী ফোর্স। আপনি যতই পুলিশের সংস্কার করেন আর যাই করেন, স্টেট অনুযায়ী, যেহেতু আমি শিক্ষকতা করি, আমি জানি যে স্টেটের হয়ে, স্টেট কি মানে রাষ্ট্র কি বল প্রয়োগকারী সংস্থা, এবং রাষ্ট্র কখন বল প্রয়োগ করবে? কর্তৃত্বপূর্ণ ক্ষেত্রে রাষ্ট্র বল প্রয়োগ করবে। তো সেই জায়গাতে তার সহায়ক ফোর্স হিসেবে আপনার পুলিশ কাজ করবে। হুম। পৃথিবীতে এমন কোনো জায়গায় পুলিশ নাই যে আসলে স্টেটের হয়ে, গভর্নমেন্টের হয়ে কাজ করে না। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কি মাত্রায় কাজ করতে পারে আর কি মাত্রায় কাজ করতে পারে না। তাহলে এই সংস্কারটা কিন্তু পুলিশের সংস্কার না, এই সংস্কারটা হবে হচ্ছে স্টেটের যারা আপনার হত্যাকর্তা থাকে তাদের ক্ষমতা ব্যবহারের সংস্কার। হুম। কিন্তু আপনি খেয়াল করবেন যে 5ই অগস্টের পরে পুলিশ সংস্কার, পুলিশ সংস্কার, এই আলাপটা আমি শুনি। আসলে আমি জানি না এই সংস্কার কমিশনে যে ধরনের খাওয়া দাওয়া হয়েছে এবং যাহা কিছু হয়েছে, তাহা কিছু তো আসলে আমার জানা মতে কোনো বিশেষায়িত বা বিশেষজ্ঞ জ্ঞানের লোকজনকে নিয়ে তো হয়নি, হয়েছে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন লোকজনকে নিয়ে, তাই না? হুম। মানুষের রাজনৈতিক জ্ঞান অনেক বেশি থাকতেই পারে, কিন্তু এই যে আমি আপনাকে বললাম পুলিশ ফোর্সের কথা, স্টেটের কথা, একটা পুলিশ ফোর্স আপনি কিভাবে করবেন? আপনি কি আসলে মনে করেন পৃথিবীতে কোথাও কি পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা যায়? এরকম রাখা তো যায় না। তো পুলিশ তো কখনো আপনার, যেমন মনে করেন শুরু থেকেই বাংলাদেশে মনে করেন পুলিশ আমার বন্ধু হবে, হুম। ঠিক আছে? পুলিশ আপনার বন্ধু ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, কিন্তু পুলিশ যখন আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন না, আপনি সং মানে আহ, করবেন, আপনি সশস্ত্র হয়ে যাবেন, আপনি আক্রমণ করবেন, তখন তো পুলিশ আপনার বন্ধুপূর্ণ আপনি আচরণ যে করবেন। ইনস্টিটিউশনাল ট্রমার কথাটা বলছিলেন না, সেই ইনস্টিটিউশনাল ট্রমা নিয়ে একটু কথা বলি। আমাদের মানে সংসদেও এই বিষয়টা আসছে। বিরোধী দলীয় এনসিপির সংসদ সদস্য আক্তার তিনি সংসদে বলছিলেন যে, পুলিশ হত্যা এটি একটা আওয়ামী ন্যারেটিভ এবং এটি ইদানিং আনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিয়েছিলেন যে, এইটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষা যে অধ্যাদেশ সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং পুলিশ হত্যার বিচার করতে গেলে তো ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে রাজাকার হত্যার দায়। মানে পুলিশকে ওই সময়কার হানাদার বাহিনী এবং রাজাকারের সাথে তুলনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যিনি তিনি এরকমটা বলছেন। পুলিশের ইনস্টিটিউশনাল ট্রমা কাটানোর জন্য এটি কি একটা মানে সহায়ক বক্তব্য? না, এখানে দেখেন একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি যে, ওই যে বললাম পলিটিক্যাল স্টেটমেন্ট যেই স্টাইলে হবে, সেই একই স্টাইলে পাখাটা বন্ধ করে দিলাম, সেই একই স্টাইলে পলিটিক্যাল স্টেটমেন্ট যেভাবে হবে, সেভাবে কিন্তু আপনার আহ, একটা সমস্যার সমাধান তো সেভাবে হবে না। আমি আপনাকে জনতুষ্টিবাদী হওয়ার জন্য একটা কথা বলতেই পারি, বিপদে পড়লাম না আমি এটা বলতেই পারি, কিন্তু আমি কি সমস্যার সমাধান চাই? এই যে আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ওই অর্থে হচ্ছে না কেন, কারণ আপনি যদি এই ইনস্টিটিউশনাল যে ট্রমা, ইনস্টিটিউশনাল যে অথরিটি, ইনস্টিটিউশনাল যে পাওয়ার, এক্সেস, এগুলো যদি তাকে ফেরত না দেন, তাহলে তো আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি উন্নতি করতে পারবেন না। আপনার চোখের সামনে যখন কোনো একটা মব হবে, আপনি দেখছেন না, আপনি 5th অগস্টে আমি আপনাকে মনে করিয়ে দিই, পাথর দিয়ে মারছে,
হুম, ইলেকশনের আগে পুলিশ কিন্তু ওই ইসের মধ্যে কাছাকাছি আছে, কিন্তু সাহস পাচ্ছে না যে আমি এখানে যাব কিনা। বা মনে করেন মাঝারে যখন এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশ সাহস পাচ্ছে না আমি সেখানে যাব কিনা। এইটা যদি এরকম ভাবে চলতে থাকে, আপনি যদি ইনস্টিটিউশনাল ট্রমাকে হিল না করার ব্যবস্থা না করেন, তার এরর গুলাকে ফিক্স অন না করেন, তাহলে তো আপনি কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন না। আর পুলিশ হত্যা যে কেসটার ব্যাপারটা আসছে, দেখেন আক্তার যিনি, তিনি তো বলেছেন ওনারা তো ইন্ডিমিনিটিও পেয়ে গেছেন। আম, আমি ঠিক জানি না ইন্ডিমিনিটি পেয়ে পাবার মধ্য দিয়ে ওনাদের ফায়দা হয়েছে না আসলে ওনারা নিজেই একটা চক্রভীর মধ্যে পড়ে গেছেন, আমি খুব শঙ্কিত। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে হত্যা থেকে মুক্তি পাওয়ার সাথে তো আপনার পুলিশের যেই কনফিডেন্স লেভেল বা ইনস্টিটিউশনাল যে ট্রমা, সেটার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাই না? আপনি খেয়াল করে দেখেন যে এতগুলো থানাতে যে আক্রমণ হয়েছিল, শুধু তো হত্যার ব্যাপার নয়, সেটার তো একটা ইনভেস্টিগেশন দরকার, তার মধ্যে কি পরিমাণ অস্ত্র ছিল। এখন আমি যদি বলি, এই যে আপনার এত খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে বা নানা জায়গায় যে দেখা যাচ্ছে, আমি কি নিশ্চিত বা সরকার পক্ষ বা কেউই কি নিশ্চিত হতে পারছে যে ওই অস্ত্রের ব্যবহার কোথায় কোথায় কিভাবে কিভাবে হবে? এখন আপনি যদি এই ইনভেস্টিগেশনগুলো না করেন, আপনি যদি ওই হত্যার ব্যাপারটাও কেউ যদি সামনে আমলে না আনেন, আপনি যদি এই পুরো বিষয়গুলোকে এভাবেই রেখে দেন, আসলে সেটা কি সমস্যার সমাধান হবে, নাকি সমস্যাটা আরো বেশি গহীনে যেতে থাকবে? কারণ মনে রাখা প্রয়োজন, ঠিক যেমন জুলাইয়ে যে সকল সাধারণ মানুষের জীবন গেছে, সেটি ইয়ামিন হোক, মুগ্ধ হোক, সাইদ হোক, আরো আরো নাম না জানা অনেকে, রাইট, নাফিসা, তাদের যেমন পরিবার আছে, পরিজন আছে, তাদের হত্যার যেই একটা পরিবারে তো একটা ব্যক্তি হারিয়ে গেলেই তো বিষয় না, সেটা তো মানুষের ভেতরে ক্ষত তৈরি করে, রাইট? একইভাবে ওই যে যেই সকল পুলিশ সদস্যদের মারা হয়েছে, তাদেরও তো একটা পরিবার আছে, তাদের ভেতরও তো ক্ষত আছে, তাদের ভেতরও তো ওই দহন আছে। দহনকে আপনি যদি অ্যাকনলেজ করতে না করেন, আপনি যদি আজকে মনে করেন যে আমি এটাকে ওই যে আওয়ামী ন্যারেটিভ, অথবা বা আওয়ামী লীগ যেমন বলে জুলাইটা হচ্ছে আহ, আহ, মানে একটা ষড়যন্ত্রকারীদের ন্যারেটিভ, এই যে এই যে দুই পক্ষের আলাপটা সমস্যার সমাধান করে না। দুই পক্ষের আলাপটা আমাদের ট্রমাকে আপগ্রেডেড করে, যাতে করে আমরা সময় মতো বিধ্বংসী হতে পারি। এখন এই এই যে যে এই ট্রমা 71 থেকে কমানোর শুরু জন্য নাকি হয়েছে। একটু এই প্রশ্নটাও করি যে এই ট্রমা নাকি কমছে, এই 6 মাসে পুলিশের মনোবল ফিরেছে, এটি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আপনিও যে কথাগুলো বলছেন তার প্রেক্ষিতে আমি ওই যে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনটা দেখছিলাম, যে পুলিশের উপর হামলার ঘটনা সেটি বিগত 6 মাস, মানে এই সরকার ক্ষমতা নেবার আগের 6 মাসের যে চিত্র, সেটি ছিল 275টি পুলিশের উপর হামলার ঘটনা, আর পরের 6 মাসে মানে এই সরকারের 6 মাসে 317টি। পুলিশের উপর হামলার ঘটনা তো বাড়লো। আবার ধরেন এই যে ব্রাহ্মণবাড়িয়ার কদিন আগে যে ঘটনাটা ঘটলো, পুলিশ লাইন্সে একটা মাদক বিরোধী একটা আয়োজন চলছিল, সাংস্কৃতিক আয়োজন চলছিল, পাশে মাদ্রাসা ছাত্ররা সেখানে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে হামলা করলো, সেইটা বন্ধ হয়ে গেল এবং তারপরে দেখা গেল 3জন পুলিশ সদস্যকে শাস্তিমূলকভাবে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আম, এটা কি আসলে পুলিশের মনোবল ফেরানোর মতো একটা বার্তা? আমি আসলে সেটা মনে করি না যে পুলিশের মনোবল ফেরানোর মতো বার্তা, ব্যাপারগুলো এরকম না। হ্যাঁ, আপনি যেভাবে পুলিশের মনোবলটা ফেরাবেন সেটা হচ্ছে নতুন পুলিশ নিয়োগ দিবেন। আগের পুলিশদেরকে আপনি বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছেন। ধরেন আমি যেটা মানে দেখেছি, যেমন ফ্যাক্টটা কি হয়েছে, পুলিশদের মধ্যে কিন্তু এখন কমিউনিকেশন গ্যাপও আছে। আপনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছেন, ধরেন ইন্টারিমের সময় কি হয়েছে শারমিন, আপনার যে পুলিশ ঢাকায় ছিল তাকে আপনি ট্রান্সফার করে চিটাগাঙে দিয়েছেন, যে পুলিশ চিটাগাঙে ছিল তাকে আপনি ধরেন কুমিল্লাতে দিয়েছেন, এইভাবে আপনি একটা ডিসিমিনেশন করেছেন। এখন এতে কি হয়েছে, ধরেন যিনি কুমিল্লায় গেছে, ওই কুমিল্লার যে বিভিন্ন সোর্স বলেন, ইনফরমেশন বলেন, সেটা তো এক একটা মেকানিজম তো ডিফারেন্ট। সে তো ওগুলো সম্পর্কে কিচ্ছু জানে না, সে তো ব্ল্যাঙ্ক। হুম, হুম। তো অপরাধকে ট্রেস করার জন্য তো অপরাধের তো বিভিন্ন সিন্ডিকেট থাকে, গ্রুপ থাকে, বিভিন্ন পক্ষ থাকে, সেগুলো তো জানতে হবে। অপরাধ বিজ্ঞানে তো তাই পড়ায়। তো এখন আপনার ওই ডিসিমিনেট করে কিন্তু আপনি কি করেছেন, ওই যে ভাবছেন যে পুলিশকে আপনি ওই যে হিল করেছেন, বাট আমি আবারও বলছি, দ্যাট ইজ নট এ প্রসেস অফ হিলিং। ইনস্টিটিউশনাল অ্যাকনলেজমেন্ট। আপনি আমাকে বলেন তো যে 5ই আগস্টের পরবর্তী সময়ে কোন পুলিশ সদস্যটির একটা, আপনি এরকম কোনো পুলিশ সদস্যকে কি দেখেছেন যার হিরোইজম নিয়ে, অথবা যার স্যাক্রিফাইস নিয়ে, অথবা যার একটা খুব ভালো কাজ নিয়ে রাষ্ট্রপক্ষ অ্যাকনলেজ করেছে?
এরকম কি কিছু হয়েছে? আমার চোখে তো পড়ে নাই। আচ্ছা, আপনি কি, আমি তো শুধু দেখলাম মেলা টাকা খরচ করে আপনি একবার পোশাক চেঞ্জ করলেন, আবার আবার মেলা টাকা খরচ করে হুম, আপনি পোশাকটাকে ফেরত আনলেন। তো পোশাক আনার মধ্যে বা ই করার মধ্যে তো আর কি আপনার এই সমস্যার সমাধানটা হবে না, তাই না? হুম, এটাই হচ্ছে খুব স্বাভাবিক। হ্যাঁ। মানে So, এই পোশাক পরিবর্তন করে কি আসলে ট্রমা কাটানো যায় কিনা? আপনি একটু ফ্রেমের একটা সাইডে চলে গেছেন, যদি আবার একটু মাঝামাঝি আসা সম্ভব হয় আপনার। ও, হ্যাঁ, সরি হ্যাঁ, সরি, হ্যাঁ। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। সরি। যেই বিষয়টি বলছিলাম। আসলে আমি হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার হ্যাঁ, জি। কথাটা এই কারণে বলছিলাম যে, যেখানে পুলিশ বলা হলো যে হামলার শিকার হলো সেখানে, এবং পরবর্তীতে বলা হলো যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড সেখানে চলতে পারবে না। সেখানকার আলেম ওলামারা বললেন, ব্রাহ্মণবাড়িয়ার সেই সাংস্কৃতিক আয়োজনে হামলার ঘটনাটা আমি বলছি। আম জি জি জি। এবং তারপরে দেখা গেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও আজকেই বললেন যে ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। সেখানকার পরিস্থিতি আলাদা। আ সেখানে দীর্ঘদিন যাবতই গান বাজনা এসব বিষয় চলে না। ফলে তিনি মানে আ একরকম স্বীকৃতিই দিলেন কিনা, মানে আ গান বাজনা ইসলাম বিদ্বেষী, পুলিশ সেটা করেছে, পুলিশের আয়োজনে সেটা হয়েছে। এখান থেকে আসলে কি বার্তা গেল? না, দেখেন এখানে যে বার্তার ব্যাপারটা আপনি যে বলছেন, মানে এটা তো ভীষণ রকমের একটা 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 নেগেটিভ একটা প্র্যাকটিসকে রাষ্ট্রীয়ভাবে এক ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং আমি যেটা বলবো, কেন আমি আপনাকে বলি, এটা কিন্তু একদিনে হয় না। আপনার কনসিকুয়েন্সেস, ধরেন আপনার কিন্তু একদিনে ক্যান্সার বা একদিনে কোনো অসুখ হবে না। আপনাকে আমি মনে করিয়ে দেই, ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন আগে বনলতা হুম, হুম। এক্সপ্রেস ছবিটা যখন দেখার কথা বলা হলো, তখন ওখানকার থেকে যখন লোকাল একটা জায়গা থেকে আসলো যে বনলতা এক্সপ্রেস দেখানো যাবে না, সেই সময়টাতে আপনার তৈরি হলো, ওখানকার তৎকালীন ডিসি সে মহোদয় সে বলল যে নিরাপত্তার স্বার্থে ছবিটাকে বন্ধ করতে দেওয়া বলা হয়েছে। এবং তখন আমি কিন্তু বলেছিলাম এরকম টিভি টক শোতে, আমার পয়েন্টটা ছিল যে নিরাপত্তার স্বার্থে ডিসির কাজ, নিরাপত্তার স্বার্থে ওই চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেয় না, ডিসির কাজ নিরাপত্তা নিশ্চিত করা। ইটস এ বেসিক হুম, প্রিন্সিপাল, রাইট? হুম, তো ওই যে গোষ্ঠী, সে যখন ওই চলচ্চিত্রটাকে বন্ধ করতে পেরেছে, তারপরে সে, আপনি দেখেন এখন ধারাবাহিকভাবে কনসার্ট, নৌকা বাইচ, তার মানে একবার আপনি যখন একটা অনৈতিক চর্চাকে, যখন প্রশাসনিকভাবে বলা হয় নিরাপত্তার স্বার্থে আমরা এটা করেছি, তখন সেই চর্চাটা যে অন্যায় চর্চা, সেই চর্চাটা যে আমার অধিকার হরণের চর্চা, সেইটাকে আমি বৈধতা দান করেছি, রাষ্ট্রীয় বৈধতা দান করছি। এই জন্য রাষ্ট্রীয় বলছি, তার কারণ ওই যে ডিসি এই কথা বলেছেন বা আজকে মানে কনসার্ট হিসেবে পরে কথা বলেছেন, কই রাষ্ট্রের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তো ফার্দার কোনো, আমি তো, আমার চোখে তো পড়ে নাই যে আপনি এ ধরনের সিদ্ধান্ত কেন নিলেন বা আপনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না, অথবা ওই ডিসিকে করা। যেমন আমি আপনাকে আরেকটা ঘটনা বলি, দুদিন আগে আপনার আরেকজনকে দেখলাম, সে চেয়ারম্যান, কোথায় দেখেছিলাম এলাকাটার নামটা ভুলে গেছি, হয়তো বা একটু মনে পড়লে আমি বলছি। সে এক নারীকে আপনার, সে কিন্তু চেয়ারম্যান, সে একজন নারীকে কোড অ্যান্ড কোড তার পরকীয়ার জের ধরে সালিসি ব্যবস্থার মধ্য দিয়ে জুতা পেটা করেছেন। প্রশ্ন হচ্ছে, পরকীয়া করতে পারেন কি পারেন না সেটা ভিন্ন প্রসঙ্গ, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমার প্রশ্ন হচ্ছে, কোনো চেয়ারম্যানের কি বাংলাদেশের আইনি ব্যবস্থায় এই এখতিয়ার আছে যে সে কোনো নারীকে জুতা পেটা করতে পারবে? এই ঘটনা ঘটার পরে, এবং এই ঘটনাটা কিন্তু 19 আগস্টের ঘটনা শারমিন, হুম, বেশি দিনের ঘটনা কিন্তু না, 19 আগস্টে ঘটনা ঘটার পরে সে 22 আগস্টে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বললো আমার এটা করা উচিত হয়নি, বাস, শেষ হয়ে গেল। কারণ আপনার চেয়ারম্যানের তো একটা, এটা তো একটা প্রশাসনিক একটা ক্ষমতা, রাইট? আপনি তো এইরকম করলে কালকে যে কেউ যে কাউকে মেরে বলবে, পরের দিন ফেসবুকে এসে বলবে আসলে আমার এটা করা উচিত হয়নি। এই যে বোধটা, এই যে ছোট ছোট অ্যাক্ট গুলা যে পরবর্তীতে বিশাল বড় হুম, অ্যাক্ট হয়, এটা আমরা মিস করে যাই। আপনি দেখবেন যে পহেলা বৈশাখ নিয়ে আপনি তো বিশাল তামাশা তো হয়েই আসছে, সেটা তো আজকে না যে পহেলা বৈশাখ করা যাবে না ইত্যাদি হুম, ইত্যাদি। তো তখনও আমার বক্তব্য খুব স্পষ্ট যে আজকে যখন আপনি পয়লা বৈশাখের পেছনে ইত্যাদি ইত্যাদি যুক্তি আনছেন, সেটা নিয়ে আমরা বিশাল আবদার করতে পারি, হ্যাঁ পলিটিক্যাল ইত্যাদি ইত্যাদি। তখন আপনি শুনেন নাই যে পহেলা বৈশাখ আসলে এরকম ছিল না, পহেলা হুম, বৈশাখ হুম। ডিফারেন্ট ছিল, এটার নাম ডিফারেন্ট ছিল, শোভাযাত্রা ছিল, মঙ্গল বাদ দিতে হবে, এগুলো এগুলো শুনেছেন তো। কিন্তু
আমাদের বোঝাপড়া বলে যখন আপনি কোনো একটি উৎসবকে যখন এভাবেই করেছেন, তার যে কনোটেশন, তার যে রাজনীতি, তার যে ডিসকোর্স তৈরি করার প্রবণতা, ওই পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ, এখন আপনার ঘুড়ি উৎসবে সমস্যা, এখন আপনার নৌকা বাইচে সমস্যা, হ্যাঁ, আমাদের কালকে আমার এবং আপনার শাড়ি পরাতে সমস্যা হবে। এটা কিন্তু এমনি এমনি আসে না। আমরা যারা রিসার্চ করি, আমাদের দেশে তো রিসার্চারের কোনো দাম নাই। আপনি ডাকছেন, আমরা আসছি, আমাদের কথা তো লোকে শোনে না। কাবুল বিশ্ববিদ্যালয় আফগানিস্তানে আপনার ওই সময়টার দিকে 80 এবং 90-এর দশকে ভীষণ অন্যরকম ছিল, ভেরি মডার্ন, ভেরি ডিফারেন্ট। সেই কাবুল বিশ্ববিদ্যালয়ে যে অবস্থায় ছিল, ওখানেও কিন্তু আপনার এরকম স্লোলি স্লোলি, আমি খুব স্লোলি স্লোলি বিষয়গুলোকে নিচ্ছি, এই ধরনের একটা বিষয় আসছে। কিন্তু এই যে স্লোলি, আপনি দেখবেনও যে সুনির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপের লোকজন বলে যে আমরা স্লোলি স্লোলি পরিবর্তন করব। এই স্লোলি স্লোলি পরিবর্তনের যেই আহ, বিশাল ইম্প্যাক্ট, হুম। স্লোলি স্লোলি পরিবর্তন কিন্তু হওয়াতে আমার যে কাছে এই প্রশ্নটা জাগে যে এই পরিবর্তনটা তারা এত চায় কেন? ধরেন পয়লা বৈশাখ নিয়ে, ঘুড়ি উৎসব নিয়ে, নৌকা বাইচ নিয়ে, কখনো লালন মেলা নিয়ে, কখনো শিল্পীদের কনসার্ট নিয়ে যে এই আপত্তি, মানে এগুলোতে আসলে তাদের আপত্তির কারণটা কি? বা ধরেন অন্তর্বর্তী সরকারের সময় মনে আছে আপনারও যে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ নিয়ে আপত্তি জানালো জামায়াতে ইসলাম সহ কয়েকটি ধর্মভিত্তিক দল, এবং তারপরে সেই দাবির মুখে এবং তার পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগের প্রস্তাব তারা দিল, এবং দাবির মুখে কিন্তু সঙ্গীত শিক্ষক নিয়োগ সেই সময় বন্ধই করে দেওয়া হয়েছিল। এই যে সঙ্গীত, গান, বাজনা এগুলো, মানে এতে এতে তাদের এত বিরোধিতা কেন? এমন বিরোধিতা তো ধরেন ঘুষ, দুর্নীতি বা তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে যখন ধর্ষণ, বলাৎকারের ঘটনা ঘটছে, তখন কি তাদেরকে এত শক্ত ভয়েস দেখা যায়? মানে সব সমস্যার একটা মূলে গান বাজনা কেন মনে হয়? এটার কি কোনো ব্যাখ্যা আছে? না না, এইটার ব্যাখ্যাটা খুব ডিফারেন্ট। কারণ হচ্ছে কি, আপনি এখানে তো খুব পলিটিক্যাল একটা ফিলসফি আছে। প্রথম কথা কিন্তু এখানে একটা পলিটিক্যাল ফিলসফি আছে। আপনি যেই মুহূর্তে গান বাজনাকে, উৎসবকে অ্যাকনলেজ করেন, ঠিক সেই মুহূর্তে আপনি তাদের যে একটা পলিটিক্যাল ফিলসফি আছে, সেই ফিলসফির অপোজিটে পজিশন নিচ্ছেন। অর্থাৎ দুইটা দুই পন্থী, দুইটা কিন্তু দুই পন্থার। কেমন? হুম, আমি আপনাকে সহজ করে বলি। ধরেন, যেই যখনই আপনি গান বাজনার কথা বলবেন, ছবির কথা বলবেন, ওটা তো আপনার সৃষ্টিশীলতাকে এনহ্যান্স করে। ইটস এ ক্রিয়েটিভ হুম, চর্চা, তাই না? হুম, আপনার ক্রিয়েটিভিটির দ্বার খুলে, এবং সেক্ষেত্রে আপনার সহনশীলতার মাত্রা বাড়ে, আপনার বৌদ্ধিক জগতের বিকাশ ঘটে। ঠিক আছে। অন দ্য কন্ট্রারিতে আপনি একটা এমন ন্যারেটিভে বিশ্বাস করেন, দিস এ বিগ মেটা ন্যারেটিভ। সেই মেটা ন্যারেটিভটা এরকম যে আমি আপনার উপরে, এটা ছাড়া আর কোনো কিছু এক্সিস্ট করে না, মানে এটাই হচ্ছে একমাত্র দুনিয়াটা, মানে এখানে আর কিছু করা যাবে না। এটা যখন আপনি এই ন্যারেটিভের ভিতরে অনুপ্রবেশ করবেন, তখন খুব স্বাভাবিকভাবে ওই যে গান বাজনা যাহা কিছু আছে, তাহার সাথে আপনার কন্ট্রাডিকশন হবে। এখন আপনি বলতে পারেন যে অন্যান্য ধর্মেও একই গল্প হয়। এটা কিন্তু শুধু হুম, আমাদের ধর্মকেন্দ্রিক বিষয় নয়। আপনি যদি আহ হিন্দু ধর্ম কথাও আপনি আনবেন, যখন দেখবেন যে সেখানেও একই গল্প। সেখানে কিন্তু ধর্মীয় চর্চাগুলোকে এতটাই এমফাসাইজ করা হচ্ছে যে এই ধর্মীয় চর্চার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সে কিন্তু সেটা দেখে না। তাদের ধর্মীয় চর্চারও তো নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আপনাকে, মানে আপনি যত যেমন মনে করেন, আপনি জানেন যে দীর্ঘদিন এই যে বৃন্দাবন, যেখানে আপনার ইসেরা থাকে, বিধবা নারীরাদেরকে রাখা হয় কাশী বা বৃন্দাবনে, সেখানে তো আপনার কখনো হোলি খেলা হয়নি, মেয়েদেরকে হোলি খেলতে দেওয়া হয়নি, তাই না? কারণ রং ছোঁয়া যাবে না। এটা তো একটা সোসাইটির একটা রক্ষণশীলতা। আপনি দেখবেন মোরাল পুলিশিং ওখানে বিশাল হুম, পরিমাণে, যে যারা হিন্দু রিলিজনে আপনি লিভ টুগেদার বলেন, বড় ক্ষেত্রে মোরাল পুলিশিং তারাও করতে দেয় না, এরাও করতে দেয় না। পার্থক্য কিন্তু বেশি না। হুম। ব্যাপারটা এরকম না যে ওই ধর্মে করতে দিচ্ছে, আপনি সেম প্র্যাকটিস করছেন, হিন্দু হলেও একই প্র্যাকটিস করছেন, মুসলিম হলেও একই প্র্যাকটিস করছেন। প্রবলেম হচ্ছে আপনার ফান্ডামেন্টালিস্ট হয়ে ওঠার। অর্থাৎ আপনি পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না, আপনি পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে নিজেকে খাপ খাওয়াতে চাচ্ছেন না। আপনি বিজ্ঞানের ওই শব্দকে, ওই ওই আবিষ্কারকে অস্বীকার করছেন, যে আবিষ্কারে স্পষ্টতই লেখা আছে মিউজিক আপনার ব্রেইনের হিলিং ক্যাপাসিটি বাড়ায়, মিউজিক আপনার ক্রিয়েটিভ বাড়ায়। শব্দের এতই বেশি গভীর প্রবণতা থাকে যে আপনি আল্ট্রাসাউন্ড করে পেটের ভেতর, শব্দের গতি হুম। বেশি। আমরা সেইটাকে আপনি অস্বীকার করে যতক্ষণ করতে থাকবেন, আপনি বলতে থাকবেন যে গানা বাজনা হারাম, এইটা বাদ্যযন্ত্র ভেঙে দাও, এটা ভেঙে দাও। আপনি ভুলে যান যে আজানের যে শ্রুতি মধুরতা থাকে,
তার মধ্যেও স্বরলিপির সপ্তসুর নিহিত থাকে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন ভালো না। বলেছেন আপনি। এই যে আপনি ফান্ডামেন্টালিজমের কথা বলছেন, মানে ফান্ডামেন্টাল বা মৌলবাদ, তারপরে তার থেকে একটু বেশি গেলে উগ্রবাদ, তার থেকে আরেকটু বেশি গেলে জঙ্গিবাদ, এরকম করে যে মাত্রায়, মাত্রায় বেড়ে যাচ্ছে। ইদানিং আমাদের দেশে বেশ সম্প্রতি কিছু বোমার ঘটনা দেখলাম। বোমা আতঙ্ক একটা বিরাজ করলো। আবার জাতিসংঘ বলল যে আল কায়েদার উপস্থিতি। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টাকে অস্বীকার করে, এটাকে আমলে নিচ্ছেন না। মানে আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে আমলে না নেবার মতো কোনো অবস্থা? মানে এখন আমাদের দেশে যে অবস্থা, আমলে না নিলেও চলে? না, আমি আমি সেটা মনে করি না। তার কারণ কি, দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর যা বলার কথা তিনি এটা বলবেনই। এবং এটা এটা না খুব অদ্ভুত, মানে এটা হয়তো বা রাষ্ট্র পরিচালনার একটা টেকনিকও হতে পারে, যে আপনি প্যানিক ছড়াতে চাচ্ছেন না। আচ্ছা। আমি যতটুকু বুঝি যে আপনি তো একটা ক্রাইসিসকে, হুম, যখন রাষ্ট্র ক্রাইসিস থাকে, ক্রাইসিস বলে দেওয়ার মধ্যে কিন্তু আমি মনে করি ইন পার্টিকুলার বাংলাদেশের মতো জাতি রাষ্ট্রের মানুষকে, বিশেষ করে 5ই আগস্টের পরে আমি যে মানুষদেরকে দেখেছি, হ্যাঁ, আই এম ভেরি সরি, উইথ ডিউ রেসপেক্ট, আমি দেখিনি যে তাদেরকে ম্যাচিউরিটির সাথে যে হ্যান্ডেল করার ক্যাপাসিটি জিনিসপত্রকে। তো যে রাষ্ট্রে আপনার চিন্তা চেতনাগুলো এরকম হয় যে সমস্যা আসলে আমি আরো বেশি, ধরেন কোনো কিছুর দাম বেড়ে যাবে শুনলে আমরা কি করি, ওইগুলো মজুত করতে থাকি। হুম, আমার রাষ্ট্র তো এটাই, তাই না? দাম বেড়েছে, তো তেলের দাম বেড়েছে, আমি তেল মজুত করি, পানির নিচে ট্যাঙ্কিতে দরকার হলে তেল রেখে হুম, দিব, গাজী ট্যাঙ্কি নিচের ভিতরে তেল রেখে দিব। এটা হচ্ছে আমার জাতি রাষ্ট্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। সেই জাতি রাষ্ট্রে যখন কোনো এই ধরনের অ্যালার্মিং ইস্যুস আছে, হয়তোবা যিনি বা যারা রাষ্ট্র চালান তারা সচেতনভাবে ওই প্যানিকটাকে স্প্রেড ওভার না করার জন্য বলেন যে এ ধরনের কিছু নাই। হুম, কিন্তু আমি আপনার সাথে বলতে চাই, আমার স্পষ্টতই মনে আছে যে আপনার নিশ্চয় হোলি আর্টিজানের কথাটা মনে একদম। আছে। তো এই হোলি আর্টিজানের ঘটনাটাও যখন ঘটে, তখনও কিন্তু এর আগে থেকে এরকম কথাবার্তা বলা হয়েছে, তার পরিণতি কিন্তু আমরা দেখেছি, হোলি আর্টিজানের পরিণতিটা। এবং আমি আপনাকে এটাও বলি যে ইলেকশনের আগে থেকে সাভার বলেন, উত্তরায় বলেন, আশুলিয়ায় বলেন, বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি মহিলা মাদ্রাসাতে ককটেলের বিস্ফোরক, অগ্নি বিস্ফোরক, এরকম অনেক নিউজ আছে। হুম, এটা আমার বক্তব্য না, এটা নিউজের বক্তব্য, নিউজ এসছে। প্রশ্ন হচ্ছে যে এগুলো কোত্থেকে বা কেন হচ্ছে, সেটার কি মানে তদন্ত বা সেটার আপডেট কি? এটা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া না, তাই না? আচ্ছা, আপনি আরো জানবেন, এই ইন্টারিম সময়কালীন সময়ে পাকিস্তান, আফগানিস্তান, এসব জায়গার যে সকল নেতারা সেসব দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, এবং সেসব দেশে পর্যন্ত তারা মুভ করতে পারে নাই, তাদেরকে ঢাকা শহরে দেখা গেছে, এটাও নিউজ পেপারের রিপোর্ট আছে। তাহলে এই ঘটনাগুলো যখন ঘটেছে, ইউএন যখন এই আশঙ্কা তৈরি করেছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তার জায়গা থেকে বলতে পারেন হুম, যে এরকম কিছু দেখছি না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে সেটা আমলে না নেওয়ার মতো কিছু দেখছি না। হুম। কিন্তু এটা আপনি যে একটা বরঞ্চ কৌশল আমার কাছে মনে বললেন, হচ্ছে আরো বেশি। আপনি যে একটা কৌশল বললেন, মানে এই কৌশলটা আমরা আগেও দেখেছি। মানে হুম ধরেন হুম, এক্স্যাক্টলি, আমি সেটাই বললাম, কিন্তু একই আমি কৌশল। আসলে এই কথাটা বলছি যে আসলে কৌশলটা কতটা কার্যকর? কারণ আমি এই কথাটা এজন্য প্রশ্নটা করছি। ধরেন শুধুমাত্র ওই যে জাতিসংঘের প্রতিবেদন আসলো, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে সেটি আমলে নিচ্ছেন না। কিন্তু জাতিসংঘের প্রতিবেদন যখন আবার ৫ই আগস্টের ঘটনা ওই সময় নিয়ে যেটি দেওয়া হলো, সেটিকে আবার খুব আমলে নিলেন। টিআইবি যখন প্রতিবেদন দিয়ে বলল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সেটি নির্ভরযোগ্য না। কারণ তারা আসলে তদন্ত তাদের নিজস্ব তদন্তের উপর করে না। কিন্তু যখন টিআইবি আবার আওয়ামী লীগ সরকারের সময় তাদের নিয়ে প্রতিবেদন দিত, তখন আবার সেটা খুব প্রশ্নাতীতভাবে গ্রহণ হতো। এমনকি অন্তর্বর্তী সরকারকে যখন সবচেয়ে দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় এটা বলা হলো, টিআইবি বলল, স্বরাষ্ট্রমন্ত্রী সেটি সংসদে রেফার করলেন টিআইবির সেই প্রতিবেদনকে। মানে কৌশলটা আসলে কতটা কার্যকর? এপাশে থাকলে একরকম কথা, ওই পাশে থাকলে ঠিক একই রকম, মানে যারা এই পক্ষে যারা থাকে তাদের মুখ থেকে একই রকম কথা বলে, আবার অন্য পক্ষে যারা যে সময় থাকে তাদের মুখ থেকে একই রকম কথা বের হয়। কৌশলটা কতটা কার্যকর? না না, এটা আমি আপনাকে সেটাই বলছি যে যে বা যারা রাষ্ট্র পরিচালনা করে, বুঝছেন, তাদের প্যাটার্ন মানে সিমিলারিটিসটা অনেকটা আপনি একই ধরনের পাবেন, হুম, নাথিং ডিফারেন্ট। এটা হওয়ার পেছনে আপনি আমাকে বলেছেন কৌশলটা কতগুলো কাজ। এইটার সংকটটা যেটা হয়েছে যে আমাদের আহ, একটা একটা চরিত্র আছে, সে ক্যারেক্টারটা এরকম যে আপনি যখন একটা গভর্নমেন্ট, আপনি যেহেতু এখন বাইরে আছেন, আপনি জানেন যে অ্যাটলিস্ট আপনার একটা মেয়াদ ভিত্তিক গভর্নমেন্ট থাকে, সেই সুনির্দিষ্ট মেয়াদের পরে আরেকটা হুম, ইলেকশন সে দিবে। আমাদের চরিত্রটা হচ্ছে যে যেই মুহূর্তে কেউ হুম, বসলো, পরের দিন থেকে আমরা
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা থাকে না, হুম, সমস্যার সমাধান করা থাকে না, উদ্দেশ্য থাকে কিভাবে আমরা নিচে নামাবো। এবং আপনি খেয়াল করে দেখবেন এই যে ক্রনোলজি, ভাই আগে তো তাও শুধুমাত্র আপনার গদি থেকে নামানোর জন্য, আপনি বলেন হরতালের কথা আপনার নিশ্চয়ই মনে আসে, অসহযোগ আন্দোলনের কথা আপনার মনে আছে, তারপরে মনে করেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির 2001 সাল ছাড়া তো আর কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না, সেটা সেটা আছে। তো এইগুলো তো আমরা না কন্টিনিউয়াসলি, আপনাকে যেটা বলেছি যে সমস্যার সমাধান তো করি নাই, আমরা সমস্যাকে জিয়ে রেখে ওই সমস্যাকে নতুন নতুন মোড়ক দিয়েছি, হুম, মানে নতুন একটা স্টাইল দিয়েছি। যেমন মনে করেন এই যে আমি আমি মোটেও বিচলিত হব না, ধরেন এমন হতেই পারে একটা অভ্যুত্থানের পরে আরেকটা অভ্যুত্থান আসবে, নতুন স্টাইল চলছে এখন, অভ্যুত্থানের হুম। মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হতে পারে, ট্রেন্ড সেট করার ব্যাপার আছে না, এই ব্যাপারগুলো এরকম হচ্ছে, উইচ ইজ ভেরি স্যাড।